অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, আমি অবশ্য রেডি করছি দেওয়ার জন্য, কিন্তু কয়েকটা জিনিস জেনে তারপর আমি তোমাদেরকে দিব আর কি, আপলোড করে দিব। আচ্ছা, তোমাদের কি এই মোমেন্ট অফ ইনার্শিয়া বা সেন্ট্রয়েড বের করার কোনো প্রবলেম কি পড়ানো হয়েছিল নাকি স্ট্রাকচারে? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়ার সেন্ট্রয়েড সেই 1-1 কিছু ছিল স্যার। আচ্ছা আচ্ছা। তো 1-1 পরে আর কোথাও স্যার করা হয়নি এখন পর্যন্ত। স্যার এমনি স্ট্রাকচারে কি পড়াচ্ছে এখন, মেকানিক্স বা স্ট্রাকচারে? স্যার স্ট্রাকচারে স্যার 2-1-3 শেষ হয়েছে আমাদের লাস্ট। ওখানে কি কি ছিল টপিকস গুলো একটু আর বলো। আমাদের ব্যান্ডিং, শেয়ার স্ট্রেস, আচ্ছা এগুলো আচ্ছা স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া, এরপরে স্যার ওগুলো স্যার এখানে কাজে লাগছে স্যার। আচ্ছা আচ্ছা। এমনি তো জানো মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় বা সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় নাকি? স্যার 1-1 পড়েছিলাম স্যার, সেই কারণে স্যার কিছুটা আবার একটু দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা। হচ্ছে যে তোমাদের কি ক্লাসের বিভিন্ন মেম্বার ফোর্স কিভাবে সলভ করতে হয় এগুলো কি শেখানো হয়েছিল? তাও স্যার 1-1 কিছুটা স্যার ছিল স্যার। 2-1 বা 2-2 তে স্যার 2-1-1 বা 2-1-3 তে স্যার এখনো ট্রাস্ট করানো হয়নি স্যার, আমরা ট্রাস্ট করিনি, শুধু স্যার ওই 1-1 করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কালকের ক্লাসটাকে একটু আর্লি নেওয়া যায়? স্যার নেওয়া যায় স্যার। আমরা এমনি এমনি শিডিউল কখন ছিল জানি 11টা না? না স্যার 10টা। আচ্ছা, ওটা 10টা থেকে নিতে চাচ্ছিলাম আর কি। সমস্যা আছে কারো? হ্যালো? স্যার পরে নেওয়া যায় স্যার। 10টায় নেওয়া যায় নাকি? মানে স্যার 10টা পরে কি স্যার নেওয়া যায়? আমার একটু কাজ ছিল তো দুপুরে, আমি চাচ্ছিলাম একটু আর্লি শুরু করলে, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে আর কি। আচ্ছা স্যার, তাহলে 9টায় নেওয়া যায় স্যার। না, 10টায় বলতেছিলাম যে 10টায় নেওয়া যায়। ঠিক আছে, 10টায় স্যার নেওয়া যায় স্যার, সমস্যা নেই স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে কালকের ক্লাসটা আমি 10টা থেকে শুরু করবো আর কি। আর কালকে তোমাদের একটা এমসিকিউ টেস্ট নেওয়ার কথা, মনে আছে? 9 তারিখ। জি স্যার। স্যার কোন টপিকের উপর স্যার? এটা হচ্ছে ওভারঅল সব নিয়ে, হয়তো ছোট ছোট কিছু কোডিং থাকবে আর কি। স্যার প্রোগ্রাম প্রোগ্রাম সলভিং এর উপর। স্যার এটাই কি আমাদের কুইজ? না, এটা কুইজ না, কুইজও বলা যায় কিন্তু এমসিকিউ সিস্টেমে আর কি। আচ্ছা, সেশনালে যা যা করাইতেছেন এর উপর থেকে থাকবে আর কি। ডেফিনেটলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খুবই সিম্পল হবে, টেনশন করার কিছুই নাই। সেশনালে যা যা করাইতেছেন এর উপর থেকে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা স্টার্ট করতে পারি নাকি? স্যার এক্সামটা কি আগামীকালকে নেবেন? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল। স্যার ক্লাস টাইমে? ক্লাসের আগে বা পরে নিবো আর কি, কোন সময় নিলে ভালো হয় বলো? ক্লাসের আগে নিয়ে নিই নাকি? স্যার ক্লাসে পরে নেন স্যার, ক্লাসটা শেষ মানে স্যার ক্লাসটা শেষ করলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্লাস শেষ করার পরে নিলাম, সমস্যা নেই। তাহলে কালকের ক্লাসটা 10টা থেকে শুরু হবে আর কি। জি স্যার, ওকে। স্যার হ্যাঁ, আজম। স্যার সবাইকে বলা হয়েছিল স্যার নামগুলো চেঞ্জ করে আইডিটা আগে রাখার জন্য, অনেকবার বলা হয়েছে স্যার। এখন ব্যাপারটা আসলে বুঝতেছি না, আমরা বুঝাইতে ভুল করতেছি বা ওরা বুঝতেছে না, ব্যাপারটা সলভ হচ্ছে না। তোমরা এখানে শর্ট নেম ইউজ করতেছো কেন? ফুল নেমটা দিলে কি সমস্যা তোমাদের? আইডিটা তো অলওয়েজ বলা হয়েছে যে আইডি আগে থাকবে, নাম পরে যা ইচ্ছা দাও, কিন্তু তোমার আইডিটা প্রথমে। এখনো প্রায় 10 জনের মতো আছো যারা নামটা আগে লিখছো নিজের, আইডি পরে।
একে আমাদের সর্ট আউট করতে সমস্যা হয়। তো আইডিটা প্রথমে রাখো, দেন নাম তোমাদের দাও, কোনো সমস্যা নাই তো। আর এটা নিয়ে মনে হয় আজকে 3-4 বার অলরেডি বলা হলো, এটা মাল্টিপল টাইমস বলা হয়েছে, বাট কেন জানি তোমাদের ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না আর কি। সরি স্যার, ইন্টারাপশন করার জন্য সরি। হ্যাঁ, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা স্টার্ট করি নাকি? স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, এখনো দেখা যাচ্ছে না স্যার। শেয়ার হয় নাই। এখন কি দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমরা আজকে ফাংশন রিলেটেড কয়েকটা প্রবলেম দেখবো। আমরা কয়েকটা ছোটখাটো ফাংশন নিয়ে থিওরি ক্লাসে বলা হয়েছিল, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। যেমন ধরো কিউ ফাংশন বা স্কোয়ার ফাংশন। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসেও দেখেছিলাম যে সামেশন অফ এ সিরিজ বের করার সময় আমরা ফাংশনের কিছুটা ইউজ করেছিলাম, ফাংশনের স্ট্রাকচার গুলাকে। ওখানে আমরা দেখেছিলাম স্কোয়ার ফাংশন বা কিউব ফাংশন, এই ধরনের কিছু ফাংশন ইউজ করেছিলাম যখন আমরা এক্সট্রা একটা হেডার ফাইল ইউজ করা লাগতো সিম্যাথ নামে। তো এখানে আমরা জাস্ট ডিরেক্টলি ফাংশন রিলেটেড কয়েকটা প্রবলেম দেখবো যে কোন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাকে আমরা জাস্ট একটা ফাংশনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে ওই সেম ফর্মুলাকে আমাদের বারবার বিভিন্ন জায়গাতে ইউজ করার দরকার হয় না। যখনই আমাদের ইকুয়েশনটা কাজে লাগবে বা ফর্মুলাটা কাজে লাগবে, আমরা যদি ফাংশনটাকে কল করি, দেন সাথে সাথে ওই ফর্মুলাটা কাজ করবে। এই বেনিফিটটা আমরা ফাংশনের ক্ষেত্রে নিতে পারি যদি আমরা ফাংশন ইউজ করি। এরকম একটা সিম্পল এক্সাম্পল দেখি যে কোন একটা নাম্বারে যদি আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে সেটা আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে করতে পারবো। আচ্ছা, এখানে ফাংশন নিয়ে বলার আগে আমরা যদিও বা থিওরি ক্লাসে পড়িয়েছিলাম ফাংশন নিয়ে, ফাংশনের কিন্তু 3টা পার্ট থাকে, মনে আছে কারো? ফাংশনের 3টা পার্ট গুলো কি? Yes, sir. Function declaration, function হ্যাঁ। call, function definition. ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে প্রথম পার্টটা হচ্ছে আসলে ফাংশন ডিক্লারেশন, তাই তো? প্রথমে ফাংশনটা ডিক্লেয়ার করতে হয়, এরপর ফাংশনটাকে ডিফাইন করতে হয় যেটাকে আমরা ফাংশন ডেফিনেশন বলি, এরপর হচ্ছে ফাংশন কল। ফাংশন কল মিন্স যখনই ওই ফর্মুলাটা বা ফাংশনটাকে আমাকে ইউজ করতে হবে, আমি তখনই ওই ফাংশনটাকে যদি কল করি, দেন আমি ওই ফাংশনের অপারেশনগুলোকে কাজে লাগাইতে পারবো। আর তাহলে আমরা ওই 3টা কম্পোনেন্ট এখানে কিভাবে আছে একটু দেখার চেষ্টা করি। মেইন ফাংশনের পার্টটুকু কি বোঝা যাচ্ছে? কতটুকু মেইন ফাংশনের আন্ডারে কোন স্টেটমেন্ট ব্লকটা? আমরা এই যে রেড মার্কিং দিয়ে যেটা দেখাচ্ছি, এটা কি বোঝা যাচ্ছে? স্যার আচ্ছা, এখানে ফার্স্ট লাইন যেটা দেখতে পাচ্ছি, এটা কি হবে বলতো? ফাংশনের কোন জিনিসটা? ডেটা টাইপ। এই যে আমরা 3টা পার্ট করলাম, 41 মিউট করো, 41 মিউট করো। ডেক্লারেশন। আমরা 3টা পার্ট করেছিলাম, ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডেফিনেশন এন্ড ফাংশন কল। এই হাইলাইটেড স্টেটমেন্টটা কি? ডেক্লারেশন। এক্স্যাক্টলি। তাহলে ডিক্লারেশনের মধ্যে কি কি থাকতে হয় বলতো? এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু মানে সবগুলো টার্মই কিন্তু নোন আমাদের কাছে। So data type parameter. প্রথমটা হচ্ছে ডেটা টাইপ, তাই তো? এই ধরনের কোন ডেটা টাইপকে আমরা দেখেছিলাম? এটা কি ইন্টিগ্রাল টাইপস নাকি ফ্লোটিং টাইপস? ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল টাইপের মধ্যে আমরা ওই যে মনে আছে কিনা যে ইন্টিজার, শর্ট, তারপর লং এরকম পড়েছিলাম। যখন মডিফায়ার ইউজ করা হয় যে সাইন্ড ইন্টিজার বা আনসাইন্ড ইন্টিজার, সাইন্ড শর্ট বা আনসাইন্ড শর্ট, সাইন্ড লং বা আনসাইন্ড লং, এখানে আনসাইন্ড ইন্টিগ্রাল টাইপস ইউজ করার সুবিধাটা কি বলতে পারবা কেউ? কেন আমরা
এই ইন্টিগ্রাল টাইপসটা আনসাইন্ড হিসেবে নিচ্ছি। আমরা পজিটিভ নাম্বার যদি তো খালি ফ্যাক্টরিয়াল বের করতে পারি, নেগেটিভের ক্ষেত্রে তো এক্স্যাক্টলি। তাহলে এখানে যদি আমি সাইন লিখতাম, এবং সাইন কোন ক্ষেত্রে লেখাটা উচিত ছিল বলতে পারবা কেউ? সাইন লং যদি আমি লিখতে চাইতাম, বলতে পারবা? সাইন ইন্টিগ্রাল টাইপস আমরা কখন ইউজ করতে পারতাম? স্যার পজিটিভ আর নেগেটিভ স্যার ডিক্লারেশন করার সময়। যখনই নেগেটিভ নাম্বার আসার চান্স থাকবে, আমরা যদি কোনো নেগেটিভ রেসপন্স নেগেটিভ আউটপুট বা নেগেটিভ ইনপুট যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ওই ভ্যালুটাকে স্টোর করার জন্য আমরা যদি ডেটা টাইপকে সাইন হিসাবে ডিফাইন করি, তাইলে পজিটিভ বা নেগেটিভ সাইনের জন্য আলাদা একটা বিট মেমোরিতে থাকবে, তাই তো? এটাই তো আমরা বলেছিলাম, মনে আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখানে যদিও বা আনসাইন্ড না লিখলেও সমস্যা নাই, আনসাইন্ড লেখাটা গুড প্র্যাকটিস আর কি, আমরা চাইলে শুধুমাত্র লং লিখতে পারতাম। তাহলে এটা গেল ডেটা টাইপ। এর পরে টার্মটা কি? ফ্যাক্ট। ফ্যাক্ট মিন্স ফ্যাক্টোরিয়াল এর শর্ট ভার্সন, ফ্যাক্ট। এটা হচ্ছে আমার ফাংশন নেম, তাই না? হ্যালো, ইয়েস স্যার। আর Yes. প্যারেনথেসিসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি? এটাকে আমরা বলতাম, আমরা যদি ফাংশন ডিক্লারেশনের ফরম্যাটটা দেখি, তাহলে প্রথমে থাকবে হচ্ছে তোমার ডেটা টাইপ, এরপরে হচ্ছে তোমার ফাংশন নেম, এরপর প্যারেনথেসিসের মধ্যে থাকবে হচ্ছে প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট মিন্স ভেরিয়েবল লিস্ট। তাহলে ভেরিয়েবল লিস্টটা কিন্তু অপশনাল, এটা যে সব সময় দিতেই হবে নট নেসেসারি, যদি দরকার হয় তাহলে আমরা ইউজ করতে পারবো। তাহলে এখানে ধরো যে আমরা n নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যে ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এখানে n ভেরিয়েবলটা হচ্ছে সেটাই যার ফ্যাক্টোরিয়াল আমরা বের করব, এবং এই ডিক্লারেশনটা কমপ্লিট করতে হয় সেমিকোলন দিয়ে। এখন কি বোঝা গেছে ফাংশন ডিক্লারেশন কিভাবে করতে হয়? বুঝছি স্যার হ্যাঁ। এর আগে তো স্যার একবার আমরা ইন্টিজার স্যার ডিক্লেয়ার করে দিয়েছি আগের লাইনে, এরপর কি স্যার পরের লাইনে ইন্টিজার লেখা লাগবে? এখানে তুমি ইন্টিজার না দিয়েও দেখতে পারো, সমস্যা নাই, কিন্তু এখানে প্যারামিটার লিস্টে দিতে হবে তোমাকে। জি স্যার, বুঝতে পারছি। কারণ এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কোন ভেরিয়েবলের উপর কাজ করবে সেই ইনফরমেশনটা প্যারামিটার লিস্টে দিতে হয়। আচ্ছা, এটা গেল আমার ফাংশন ডিক্লারেশন পার্ট। এরপরে মেইন ফাংশনের ভিতর আর কি থাকতেছে বলতো? এখানে ফাংশন কলটা কোথায়? আচ্ছা, ফাংশন কলে যাওয়ার আগে আমরা ফাংশন ডেফিনেশন, যেটা ডেফিনেশনটা আমরা চাইলে মেইন ফাংশনের আগেও দিতে পারি বা মেইন ফাংশনের পরেও দিতে পারি বা যে কোনো জায়গায় দিতে পারি। তো এখানে ফাংশন ডেফিনেশনটা কোথায় আছে? মেইন ফাংশনের পরে না? এই যে এটাই হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন, অর্থাৎ এই ফাংশনটা ডিফাইন করবে যে এই ফাংশনের কাজগুলো কি কি, সেই ডেফিনেশনটা আমরা এই স্টেটমেন্ট ব্লক থেকে পাবো। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার আসলে কি ফাংশন ডেফিনেশন। তাহলে আবার বাকি আছে কি ফাংশন কল। তাহলে ফাংশন কলটা জেনারেলি মেইন ফাংশনেই থাকে, তাহলে মেইন ফাংশনে কোন জায়গাতে আছে ফাংশন কলটা? 13 নম্বর লাইনের লাস্টে, লাস্টের যেটা আউটপুট ওখানে নাকি? এই যে ফ্যাক্টোরিয়াল অফ n is, এই যে ফ্যাক্ট, এটা হচ্ছে আমার ফাংশন কল। তাহলে এখানে দুইটা জিনিস একটু খেয়াল করো যে আমরা ফাংশন ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কলটা আমরা মেইন ফাংশনে রাখতেছি, আর ফাংশন ডেফিনেশনটা আমরা বাইরে, সেটা মেইন ফাংশনের আগেও হইতে পারে পরেও হইতে পারে। আমরা দ্যাট মিন্স ফাংশন ডেফিনেশনটা আমরা কিন্তু মেইন ফাংশনের বাইরেই রাখতেছি, এবং ফাংশন ডিক্লারেশন যেভাবে লিখবো ঠিক একইভাবে ফাংশন ডেফিনেশনও লিখতে হবে একই ফরম্যাটে। শুধুমাত্র চেঞ্জটা কোথায় বলো তো? কি ডিফারেন্স আছে দুইটার মধ্যে? সেমিকোলনটা হবে না। এক্স্যাক্টলি,
ডিক্লারেশনে সেমিকোলনটা থাকবে এবং সেটা ফাংশন কলের ক্ষেত্রে কিন্তু সেমিকোলন থাকে, শুধুমাত্র থাকবে না কোথায়, ফাংশন ডেফিনেশনের ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝছি কিনা? আবার বলি আমি, ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে সেমিকোলন থাকবে, ফাংশন কলিং এর ক্ষেত্রে সেমিকোলন থাকবে, কিন্তু ফাংশন ডেফিনেশনের ক্ষেত্রে কোনো সেমিকোলন থাকবে না অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তাহলে এবার দেখো, প্রথম আমরা মেইন ফাংশনের কাজটা শেষ করি। মেইন ফাংশনে প্রথমে আমরা n একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা আমরা ফ্যাক্টরিয়াল বের করব। এরপর আমরা ফাংশন ডিক্লারেশন করলাম, ডিক্লেয়ার করলাম ফাংশনটাকে। এরপর একটা আউটপুট নিচ্ছি গিভ দা নাম্বার, যে নাম্বারটা আমরা যে নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করব সেই নাম্বারটা নেওয়ার জন্য আমরা একটা আউটপুট ইউজ করতেছি। এরপর আমরা সেই নাম্বারটা ইনপুট নিব আউটপুট স্ক্রিন থেকে। এরপর সে একটা কন্ডিশন চেক দিবে, যেটা আমরা ইফ এলস দিয়ে করতে পারি। যখন এই কন্ডিশনের ব্যাপার আসবে তখন আমরা চাইলে সিলেকশন স্টেটমেন্টের হেল্প নিতে পারি বা কন্ট্রোল স্টেটমেন্টেরও হেল্প নিতে পারি। তাহলে আমরা এখানে ইফ এলস এর হেল্পটা নিচ্ছি, ইফ দিয়ে একটা কন্ডিশন সেট করতেছি যে n লেস দ্যান অর ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স একটু আগে যে বলেছিলে যে নেগেটিভ নাম্বারের আমরা ফ্যাক্টরিয়াল বের করি না, সবসময় পজিটিভ নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করি। 0 ফ্যাক্টরিয়াল কত? 1 স্যার। আচ্ছা, এখানে কন্ডিশনটার মানে কি বলতে পারবা কেউ? n লেস দ্যান 0। স্যার যদি স্যার 0 নিচে, মানে স্যার যদি নেগেটিভ নাম্বার হয়ে যায়, যদি n এর ভ্যালু 0 হয়, স্যার আনসাইন্ড এর ক্ষেত্রে কি স্যার নেগেটিভ হতে পারে? বুঝি নাই। স্যার আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে আমরা তো স্যার না, আনসাইন্ড না। নিচে। আনসাইন্ড এর ক্ষেত্রে নেগেটিভ হবে না। কন্ডিশনটা বুঝছি কিনা একটু বলো তো। n লেস দ্যান 0, n কি এখানে 0 হওয়া সম্ভব? না স্যার, নেগেটিভ হতে হবে। এখানে আসলে আমরা মানে কন্ডিশনটা এমন ভাবে সেট করলাম যাতে আমরা 0 দিলেও যাতে কি কন্ডিশনটা ফেল করে, তাই তো? মানে 0 ছাড়া অন্য সব পজিটিভ নাম্বারের জন্য এই কন্ডিশনটা ওকে, ঠিক কি না? দেখি বুঝছি। স্যার n লেস দেন 0, হ্যাঁ। স্যার 0 তো স্যার কাজ করবে স্যার। তো 0 তো কাজ করবে না স্যার, কারণ কাজ স্যার করবে না তো। তো নাই, 0 করবে না, স্যার। থেকে আচ্ছা, এটা জিরোর নিচে হলে কাজ করবে। কাজ ক্ষেত্রে কাজ এটা করবে। তোমরা এমনি করে দেখবা, সমস্যা নাই। এখানে যে ফরম্যাট গুলো দেখানো হচ্ছে তোমরা চাইলে যে কোনো ধরনের চেঞ্জ করে দেখতে পারো যে আসলে মানে প্রোগ্রামটা রান হয় কিনা। এখান থেকে কিন্তু অনেক জিনিস শেখা যায়। আচ্ছা স্যার, স্যার আমরা স্যার হ্যাঁ, বলো। n লেস দেন 0 হলে ফ্যাক্টরিয়াল নট ডিফাইন্ড। এক্স্যাক্টলি। স্যার ঠিক আছে স্যার, এখন বুঝতে তাইলে পারছি। যদি কন্ডিশনটা ফেল করে তখন সে আউটপুট দেখাবে কি, যে n মিন্স যে ভ্যালুটা আমি ইনপুট দিলাম ওই Factorial ওই not ভ্যালুটার defined. জন্য ফ্যাক্টরিয়াল নট ডিফাইন্ড। এবং যদি n এর যদি কোনো পজিটিভ ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে সে কি দেখাবে, এলস এ যাবে, আউটপুটে কি দেখাবে, ফ্যাক্টরিয়াল অফ। এটা যেহেতু স্ট্রিং, ডাবল কোটেশন যেখানে যেখানে দেখবা এগুলো হুবহু আউটপুট স্ক্রিনে চলে আসবে। আর যেখানে ক্যারেক্টার ইউজ করব সেখানে ক্যারেক্টারের কাজটা হবে। আর n এর জায়গাতে যে ভ্যালুটা আমরা ইনপুট দিয়েছিলাম সেটা দেখাবে ইজ, এটাও স্ট্রিং। এরপর সে ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করবে, এই যে কলিং প্রসেস, ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করবে। এখানেও ঠিক একই ভাবে ওই যে প্যারামিটার লিস্টে প্যারামিটারটা রাখতে হবে। আচ্ছা, যখনই এই আর 0 ফ্যাক্টরিয়াল কি তাহলে স্যার 0 ফ্যাক্টরিয়াল কত হয় সেটা কি স্যার দেখাবে না ফাংশনে? এখানে দেখা যাবে না, তবে তোমরা কন্ডিশনটা মডিফাই করে ট্রাই করতে পারো, সমস্যা নাই। এরপর দেখো যে ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে যখন কল করবে তখন যে মুহূর্তে এই ফাংশনটা যখন কলিং হবে সাথে সাথে সে কোথায় যাবে, এই ফাংশনের ডেফিনেশন কোথায় আছে তখন ওই কম্পাইলার সেটা খুঁজবে। তাহলে যদি আমি ডেফিনেশনটা দিয়ে দিই তাহলে সে আগে হোক বা পরে হোক সেটা খুঁজে বের করে নিবে। তাহলে এই ফ্যাক্টরিয়াল নামের ফাংশনের ডেফিনেশনটা কোনটা, এটা না? তাই তো? জি স্যার। তাহলে সে এই ফাংশন ডেফিনেশনে আসবে, আসার পরে সেটা স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। তাহলে এখানে কি কি কাজ হচ্ছে দেখো। এখানে আমরা নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি প্রোডাক্ট, প্রোডাক্টের শর্ট ফর্ম প্রড হিসেবে নিচ্ছি আমরা। ওখানে 1 অ্যাসাইন করতেছি। কেন 1 অ্যাসাইন করতেছি সেটা পরবর্তীতে বোঝা যাবে। তাহলে ইনিশিয়ালি আমরা প্রোডাক্ট নামক ভেরিয়েবলে 1 অ্যাসাইন করতেছি এবং এই প্রোডাক্ট ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে আনসাইন্ড লং।
একই রকম ভাবে আমরা এখানে যেরকম রেখেছিলাম ঠিক একই ভাবে এখানে রাখতেছি। এরপর আমরা আই নতুন একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার হিসাবে, তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন শেষ এখানে। এরপর আমরা একটা ফর লুপ ইউজ করতেছি, যেহেতু ফ্যাক্টরিয়ালে একই প্রসেস বারবার করতে হবে, সুতরাং আমাকে মানে কন্ট্রোল স্টেটমেন্টের হেল্প নিতে হবে। দ্যাট মিন্স সেক্ষেত্রে আমি চাইলে ফর লুপ ইউজ করতে পারি বা ডু হোয়াইল ইউজ করতে পারি বা হোয়াইল ইউজ করতে পারি, কিন্তু ফর লুপ ইউজ করাটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক এই ক্ষেত্রে। তাহলে ফর লুপে ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে কি i এর ভ্যালু 1 থেকে শুরু হবে, কারণ ফ্যাক্টরিয়াল যখন আমরা বের করি তখন ফার্স্ট মানে মাল্টিপল গুলোর প্রথম মানে ফার্স্ট ভ্যালুটা কত থাকে 1 আমরা যেমন ধরো 3 এর যদি ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে কিভাবে বের করব বলো তো মুখে মুখে, যদি 3 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই 1 into 2 into 3 এভাবেই তো। তাহলে আমি 1 থেকে যাচ্ছি না এবং এবং এই ভ্যালুটা এক এক করে বাড়তেছে না। জি স্যার তাইলে আমি ইনিশিয়ালাইজেশন করলাম কিভাবে i ইকুয়ালস টু 1, কন্ডিশন হচ্ছে i লেস দেন অর ইকুয়ালস টু n, ইকুয়ালস টু n মিন্স n পর্যন্ত যাবে, এরপর i প্লাস প্লাস, এরপর সে এই যে প্রোডাক্টটা বের করবে, এটাই হচ্ছে আমার মেইন ফ্যাক্টরিয়ালটা। ফ্যাক্টরিয়ালটা এভাবেই আসবে। তাহলে prod into equals to i এটা আসলে কি রকম ফর্মুলা বলো তো? এটাকে যদি আমরা জেনারেল ভাবে বলি তাহলে কিভাবে বলা যায়? equal to prod into I. prod equals to prod into i, তাই তো? prod equals to prod into i। তাহলে ইনিশিয়ালি prod এ কত ছিল? ইনিশিয়ালি prod এ কত ছিল? Sir, 1। তাহলে যখনই আমি 1 into i করব, দ্যাট মিন্স 1 into 1, দ্যাট মিন্স তখন প্রোডাক্টে কত আসবে? 1 আসবে না? Yes, sir. আচ্ছা, এখানে যদি আমি প্রোডাক্টের ফর্মুলাটা এভাবে রেখে যদি আমি প্রোডাক্টে 0 অ্যাসাইন করতাম তাহলে কি হইতো ঘটনা? সবটাই স্যার 0 যেত স্যার। তাহলে এটা করা আমার ঠিক হবে না, তাই না? তাহলে আমি 1 না দিয়ে অন্য কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ আছে? No sir. যদি আমি এভাবে ফর্মুলাটা রাখতে চাই আর কি, সেই ক্ষেত্রে বলতেছি। তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রোডাক্ট অবশ্যই 1 রাখতে হবে। যদি সামেশনের কোনো ব্যাপার থাকতো তখন আমি প্রোডাক্টে কি রাখতাম? যদি সামেশনের কোনো ব্যাপার থাকতো তখন আমি সামেশনে 0 রাখতে পারতাম, কিন্তু যেহেতু প্রোডাক্টের ব্যাপার মাল্টিপ্লিকেশন হচ্ছে, সুতরাং এখানে আমি ইনিশিয়ালি 1 ই অ্যাসাইন করতে হবে। তাহলে এভাবে সে কি করবে? প্রোডাক্ট বের করবে, প্রোডাক্ট বের করার পরে তারপর i এর ইনক্রিমেন্ট হবে, এরপর কন্ডিশন চেক হবে, আবার প্রোডাক্ট বের করবে, আবার i এর ইনক্রিমেন্ট হবে, আবার কন্ডিশন চেক দিবে, আবার প্রোডাক্ট বের করবে, এভাবে কতক্ষণ চলবে? এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত n পর্যন্ত স্যার। এক্স্যাক্টলি n পর্যন্ত চলবে, তাই তো? যেহেতু ইকুয়াল সাইন ইউজ করতেছি আমরা। তাহলে ফাইনালি যখনই এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, লাস্ট স্যাটিসফ্যাকশনের জন্য আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। তখন এই প্রোডাক্টের ভ্যালুটা এখন রিটার্ন করবে। ওই যে তোমাদের মনে আছে কিনা যে আমরা মেইন ফাংশনে রিটার্ন 0 ইউজ করতাম, তারপরে মেইন ফাংশনের আগে ইন্টিজার ইউজ করতাম, মনে আছে কিনা ব্যাপারগুলো? হ্যালো, জি স্যার। আচ্ছা এখানে দেখো ওই एग्जांपल গুলোকে এখানে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন ধরো এই যে প্রোডাক্ট ক্যালকুলেশন করে যেটা পেলাম সেই প্রোডাক্টের ভ্যালুটা এখন রিটার্ন করবে। তাহলে প্রোডাক্টের ভ্যালুটা কি টাইপের হবে? ডেটা টাইপ কি প্রোডাক্টের ভ্যালুটা? ইন্টিজার। প্রোডাক্টের ভ্যালু যেটা পাবো Unsigned সেটার long. ডেটা টাইপ আনসাইন লং। আনসাইন্ড লং। তাহলে দেখো ফাংশন ডেফিনেশনে কি আছে এখানে দেখো তো ফাংশনের পাশে। একবার তো স্যার ফাংশনটা স্যার উপরে স্যার দেওয়া হয়েছে স্যার ডেফিনেশন, আবার নিচে কেন আবার দেওয়া হলো স্যার? এটা কি বলেছিলাম আমি? ফাংশন ডিক্লারেশন, তিনটা আলাদা জিনিস কিন্তু। এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, এরপর এটা হচ্ছে ফাংশন কল, এরপর এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। তো আমার তিনটা কম্পোনেন্ট থাকতে হবে না? স্যার ডেটা টাইপটা স্যার একবার স্যার ডিক্লারেশন দেওয়া হয়েছে স্যার, আবার কেন দেওয়া হয়েছে কোথায় দিছে একবার? স্যার? এই যে আনসাইন্ড উপরে। প্রথমে তো আমি বলেছিলাম কি ফাংশন ডিক্লারেশন যা হবে হুবহু ফাংশন ডেফিনেশনও তাই দিতে হবে, এটাই তো বললাম অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আচ্ছা স্যার বুঝতে পারছি। আর হচ্ছে দেখো তাইলে এই প্রোডাক্ট যে ভ্যালুটা রিটার্ন করতেছে, রিটার্ন কোথায় করতেছে যে বলতো? কোথায় আমি ভ্যালুটা রিটার্ন করাচ্ছি, কোন জায়গাতে?
যেখানে ফাংশনটা কল করা হয়েছে। মেইন ফাংশনে, তাই না? মানে সাব ফাংশন থেকে, এটা হচ্ছে একটা সাব ফাংশন, সাব ফাংশন থেকে প্রোডাক্টের ভ্যালুটাকে আমরা রিটার্ন করাচ্ছি কোথায়? মেইন ফাংশনে। কোন জায়গাতে? এই যে ফাংশন কলে। এখন বুঝছি কিনা? তাইলে যেই ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটার ডেটা টাইপ যা হবে সেটা ফাংশন ডেফিনেশনে ফাংশনের আগেই লিখতে হবে। বুঝা গেছে কিনা? আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এভাবে একটা প্রশ্ন করি তাইলে বুঝবা। প্রোডাক্টটা যদি ইন্টিজারে পাইতাম তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল আগে আমরা কি লিখতাম? ইন্টিজার ইন্ট তখন আমরা ইন্টিজার লিখতাম। যদি আমরা প্রোডাক্টটা ফ্লোটে পাইতাম, প্রোডাক্টটা যদি ফ্লোটিং নাম্বার হইতো তাহলে এখানে ফ্যাক্টোরিয়ালের পাশে আমরা কি লিখতাম? ফ্লোট ফ্লোট নাম্বার মানে ফ্লোটিং ডেটা টাইপ লিখতাম, তাই তো? এটা আসলে বোঝার বিষয় হচ্ছে কি, সাব ফাংশন থেকে যে ভ্যালুটা আমরা রিটার্ন করাবো কোথায়? মেইন ফাংশনে। ওই যে ভ্যালুটা রিটার্ন করাবো তার ডেটা টাইপটা এই ফাংশন ডেফিনেশনে ফাংশন নেমের আগে ডিক্লেয়ার করে দিতে হয়। এবং যে কাজটা আমরা এখানেই করেছিলাম ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে। বুঝা গেছে? তাহলে যখনই এই ফাংশনটাকে কল করা হবে সাথে সাথে এই ফাংশন ডেফিনেশনে ঢুকবে, ঢুকার পরে এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া ছিল সবগুলো এক্সিকিউট হওয়ার পরে ফাইনাল যে ভ্যালুটা পাবো সেটাই রিটার্ন করবে কোথায়? এই জায়গাটাতে। দ্যাট মিন্স ফাইনালি ফ্যাক্টোরিয়াল বের করার পর যে ভ্যালুটা আমরা পেলাম n এর জন্য সেই ভ্যালুটা এখানে দেখাবে এক্স্যাক্টলি। এখন কি বুঝলাম? বুঝতে পারছি নাকি? আর আরেকবার আচ্ছা, আবার বলি। ফাংশনের তিনটা পার্ট। প্রথমটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। ডিক্লারেশনে কি কি করতে হয়? যে ফাংশনের একটা ফাংশন নেম থাকবে, ফাংশনের ডেটা টাইপ থাকবে এবং প্যারামিটার লিস্টে কোন ভেরিয়েবলের উপর ফ্যাক্টোরিয়ালটা সে বের করবে সেই প্যারামিটার লিস্টগুলো থাকবে। আর এটা হচ্ছে আমার ফাংশন কলিং, এটাও মেইন ফাংশনে থাকবে। আর মেইন ফাংশনের বাইরে থাকতেছে আমার ফাংশন ডেফিনেশনটা। তাহলে ফাংশন ডেফিনেশনে কি কি থাকবে? যে কিভাবে সে ফ্যাক্টোরিয়াল বের করবে, কি কি ফর্মুলা ইউজ করে সে ফ্যাক্টোরিয়ালটা বের করবে, সেই প্রসিডিউরগুলো এখানে থাকবে। তাহলে যখনই আমরা মেইন ফাংশন থেকে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করব সাথে সাথে সে ওই নামের যে ফাংশনটা ডিফাইন করা হয়েছে ওই ডেফিনিশনে সে ঢুকে ফ্যাক্টোরিয়ালটা বের করে দেন ওই ভ্যালুটা সে রিটার্ন করবে কোথায়? মেইন ফাংশনে। এখন রিটার্ন টাইপ মিন্স যে ভ্যালুটা রিটার্ন হবে সেই ভ্যালুটা রিটার্ন টাইপ ডেটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে এখানেও ইন্টিজার লিখতে হবে, যদি আনসাইন্ড লং হয় তাহলে এখানেও আনসাইন্ড লং লিখতে হবে। এটা বুঝছি কিনা এখন? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে এটা একটু রান করে দেখি আদৌ রান হয় কিনা। কত দিল ভ্যালু বলো তো? স্যার 57। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। 57 জিরো দেখাচ্ছে কেন বলো তো? জিরো দেখাচ্ছে কেন? 57 ফ্যাক্টরিয়াল মনে হয় অনেক বেশি। একটা ছোট দিয়ে দিই তো। pen দিয়ে দিই। 57 দিলে অনেক বড় দিল। এটা একটা একটু ক্রস করে যাচ্ছে।
57 এটা স্যার 10 টু দি পাওয়ারে চলে যায়। ওটা ওই যে আমাদের ডেটা টাইপ কভার করতেছে না, স্যার ওভারফ্লো হচ্ছে স্যার। হচ্ছে। এটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার একটা এক্সাম্পল। কম্পাউন্ড ইন্টারেস্ট কি আমরা পড়েছিলাম, মনে আছে তোমাদের? স্যার সে ক্লাস 7 না 8 এ পড়েছিলাম। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, তোমরা কি অ্যাকাউন্টিং এর কোর্সটা করেছো নাকি এখনো তোমাদের দেওয়া হয় না? স্যার করা হয়েছে স্যার। ওখানে কি পেয়েছিলা তোমরা এগুলা, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট? ওখানে থাকার কথা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, এটা নোন ফর্মুলা, আমরা সবাই জানি। আচ্ছা, প্রথমে আসি আমরা, যেহেতু ফাংশনের তিনটা সেগমেন্ট থাকবে, প্রথমটা হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন। আগে মেইন ফাংশনে যাই। এখানে ফাংশন ডেফিনেশনটা কোথায় বলো তো? স্যার মেইন ফাংশনের আগে। মেইন ফাংশনের আগে স্যার 13 নম্বর লাইন। 13 নম্বর লাইন? না স্যার, স্যার 7 নম্বর থেকে সরি স্যার 6 থেকে 10 নম্বর পর্যন্ত লাইন। নেশন হচ্ছে 5 থেকে 10-এ। 5 থেকে নাম্বার 10, লাইনটা এটা তো হচ্ছে তোমার ফাংশন ডেফিনেশন। আর ফাংশন কল কোনটা? স্যার একদম নিচে। এটাই, তাই তো? এটাই তো নাকি ফাংশন কল? জি স্যার এটাই। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি না। সেখানে দেখো তো যে আমাদের ডেফিনেশন অনুযায়ী এই 5 নাম্বার স্টেটমেন্ট লাইন যেটা দেখতে পাচ্ছি আমরা, 5 নাম্বারটা হচ্ছে তোমার ফাংশন ডেফিনেশন, তাই তো? কারণ এই ফাংশনের আন্ডারে ডেফিনেশনটা দেওয়া আছে। এখন বলো যে ফাংশন ডিক্লারেশনটা কোথায়? কাল এমসিকিউ না, যদি একটা নাম্বার মিস যায়। হ্যালো, এখানে ফাংশন ডিক্লারেশনটা কোথায় বলো তো একটু? হ্যালো, শুনতে পাচ্ছ আমায়? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। বলতে চাচ্ছিলাম যে এখানে ফাংশন ডিক্লারেশনটা কোথায়? নাই নাই নাকি কোনোভাবে আছে? স্যার এটা ভয়েড ক্যালকুলেটর সময় ফ্লোট পি ফ্লোট আর ফ্লোট টি। মেইন এটাই কি ফাংশন? কোনটা বুঝি নাই। মেবি ভয়েড ইউজ করলে মেবি আমাদের ডিক্লারেশনটা করতে হয়। এটা কিন্তু ডেফিনেশন, তার মানে এখানে ফাংশন ডিক্লারেশনটাকে আমরা আমরা দিই নাই নাকি? ইউজ করে দেখি কি অবস্থা।
আচ্ছা এখন বলো তো স্যার 14 নম্বর লাইন। Yes. এটা হচ্ছে কি আমার ফাংশন Function ডিক্লারেশন। declaration. তারপরে হচ্ছে তোমার নিচে এটা হচ্ছে কি আচ্ছা, এটা করা চাইলে করতে পারি নাও দিতে পারি। আচ্ছা তাহলে এখানে কাজটা কিভাবে হবে বলো তো এখন এখানে আমার ফর্মুলাতে লাগতেছে কি কি প্রিন্সিপাল ভ্যালুটা লাগবে ইন্টারেস্ট রেটটা লাগবে টাইমটা লাগবে আর হচ্ছে তোমার ইন্টারেস্টটা কত এটা বের করবে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত সেটা বের করবে কম্পাউন্ড ইন্টারেস্ট পেতে গেলে আমাদের ইনপুট ভেরিয়েবল দিতে হবে কি কি টাইম এরপর ইন্টারেস্ট রেট আর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু তাহলে সবগুলোকে আমরা ফর্ট হিসেবে রাখলাম তারপরে আমরা ভয়েডটা কেন দিচ্ছি সেটা আমরা পরে আসবো ক্যালকুলেট ফাংশন ইউজ করলাম এটা ডেটা টাইপ আমরা ভয়েড রাখলাম দ্যাট মিন্স সাব ফাংশন থেকে কোনো ভ্যালু এখানে রিটার্ন করবে না সাব ফাংশন থেকে কোনো ভ্যালু মেইন ফাংশনে রিটার্ন করবে না তাই তো জি স্যার এখানে ভ্যালু রিটার্ন করবে না আগে কি হয়েছিল জানো আগে কিন্তু আমরা ওই ফাংশন ডেফিনিশনে কিন্তু রিটার্ন করাইতাম তাই না মানে সাব ফাংশন থেকে রেজাল্টটাকে আমরা মেইন ফাংশনে নিয়ে আসতাম এবং আউটপুটটা আমরা মেইন ফাংশন থেকে পাইতাম ঠিক কি না Yes, sir. এখন দেখো মেইন ফাংশনে কি কোনো আউটপুট দেখতে পাচ্ছি আমরা মানে ফাইনালি আউটপুট যেটা ফাইনাল আউটপুট মিন্স কি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার যেটা আউটপুট সেটা কিন্তু আমরা মেইন ফাংশনে রাখি নাই No, sir. তাহলে রাখি নাই এই কারণে আমরা কিন্তু এখানে ভয়েড ইউজ করতে পারছি দ্যাট মিন্স সাব ফাংশন থেকে কোনো রেজাল্ট আমরা মেইন ফাংশনে নিয়ে আসবো না অর্থাৎ আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের রেজাল্টটাকে সাব ফাংশন থেকে কল করে আউটপুটে নিয়ে যাব তাহলে এখানে আমরা কি দিলাম আউটপুট দিলাম একটা গিভ দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল প্রিন্সিপাল ভ্যালুটা ইনপুট দিলাম গিভ দ্য ভ্যালু অফ রেট অফ ইন্টারেস্ট এটা আমরা ইনপুট দিলাম গিভ দ্য ভ্যালু অফ টাইম পিরিয়ড সেটাও আমরা ইনপুট দিলাম এরপর আমরা ফাংশন কলিং এ গেলাম প্রিন্সিপাল রেট টাইম ফাংশন কলিং এ যখন যাবে সাথে সাথে এটা ডেফিনিশনে চলে আসবে এই যে ডেফিনিশন তাহলে ডেফিনিশনে এসে কি করতেছে সে ইন্টারেস্ট যেটা বের করবে সেটাকে ডিক্লেয়ার করতেছে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন হিসেবে ইন্টারেস্ট মিন্স কম্পাউন্ড ইন্টারেস্ট ডেটা টাইপ হচ্ছে ফ্লট এরপর ইন্টারেস্ট কিভাবে বের করব ফর্মুলাটা এখানে দেওয়া আছে এখানে কিন্তু আমরা পাওয়ার ফাংশন ইউজ করতেছি এটা পাওয়ার ফাংশন না Yes, sir. তাহলে এটার জন্য আলাদা একটা প্রিপ্রসেসর ডিরেক্টিভ ডিফাইন করতে হবে তাই তো সেটা কি Yes, sir. ম্যাথ সিম্যাথ যেটা হ্যাঁ তাহলে এখান থেকে দেখো এই ইন্টারেস্ট যেটা পেলো সে ক্যালকুলেট করে সেটাই আমরা আউটপুটে নিয়ে নিচ্ছি ওখানে সাব ফাংশনে সি আউট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ সেই ইন্টারেস্ট ভ্যালুটা এখানে শো করবে তাহলে দেখো সাব ফাংশন থেকে কোনো ভ্যালু কি মেইন ফাংশনে গেল No, sir. না স্যার কোনো কিছুই যায় নাই সে কারণে দেখো এই ফাংশন ডেফিনিশনে ভয়েড বুঝা গেছে এখন যদি আমরা এখানে তোমরা কয়েকভাবে কোডটা করে দেখতে পারো যদি আমরা আউটপুটটা মেইন ফাংশন থেকে নিতে চাইতাম তখন এখানে কি ইউজ করা লাগতো বলো তো ক্যালকুলেটর আগে Float. এক্স্যাক্টলি ফ্লট কারণ আমরা ইন্টারেস্টের আগে ফ্লট ইউজ করতেছি ডেটা টাইপ হিসাবে তাহলে এখানে আমাদের কি লাগতো ইন্টারেস্টের ভ্যালুটাকে যদি আমরা রিটার্ন করাইতে চাইতাম এখানে ভয়েডের জায়গাতে কি হইতো ফ্লট হইতো তাই তো এখন বুঝছি কিনা বুঝা গেছে ওকে এখন আমরা আচ্ছা এটা হচ্ছে কি
এখানে আমরা সেম তিনটা পার্ট থাকবে এখানে। উপরের এই পার্টটা হচ্ছে তোমার ফাংশন ডেফিনেশন, আর মেইন ফাংশনের মধ্যে আমরা পাচ্ছি কি, এটা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন, হচ্ছে আচ্ছা এখানে ফাংশন কলটিকে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, স্যার আপনি যেটা মার্ক করে রাখছেন ওইটাই তো মনে হচ্ছে ফাংশন কল। এটা একটি ফাংশন কল। ডিক্লারেশন সরি আগে আমরা একটা জিনিস ক্লিয়ার হই, এটা আসলে ফাংশন কল হইতে পারবে কিনা আমরা যদি এভাবে লিখি। স্যার ডিক্লেয়ার করা তো হয় না। ডিক্লারেশন হয় না, হয় নাই না স্যার ডিক্লেয়ার করা তো হয় না। কেন বলো তো? ডাটা টাইপ লাগবে তো কোনটা? কি নাই, ডেটা টাইপ নাই। আচ্ছা ধরো আমি এখানে ভয়েড লিখলাম, এখন বলো তো এখন বলো, এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? স্যার ফ্লট হবে মনে হয় ভয়েডের জায়গায়। কট কেন হবে বলো তো? স্যার এখন তো ডিক্লেয়ার করা হয়েছে। আমি তো ডেফিনেশনেই তো তোমার ভয়েড রাখতেছি। ডেফিনেশনে ভয়েড রাখা মানে কি, সাব ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন করবে না, কোথায়? মেইন ফাংশনে। এবং আরেকটা জিনিস দেখো, ডিক্লারেশনে হ্যাঁ বলো বলো। স্যার ডিক্লারেশনে তো স্যার ওই প্যারামিটারের মধ্যে ডেটা টাইপ মেবি মেনশন করতে হবে। কোথায়? এখানে? জি স্যার। আচ্ছা প্রথমে দেখো যে সাব ফাংশনে যে দ্যাট মিন্স যেটা ফাংশন ডেফিনেশন, ওখানে আমরা ভয়েড ইউজ করতেছি ডেটা টাইপ। তার মানে কি বোঝাচ্ছে বলো তো? সাব ফাংশন থেকে কোনো ভ্যালু কি মেইন ফাংশনে রিটার্ন করবে? না স্যার। যদি না করে তাহলে আমরা আউটপুটটা কোথায় নিচ্ছি বলো? এখানে আমরা আচ্ছা প্রথমে বলে রাখি, এখানে আমরা আসলে যেটা বের করব, রেডিয়াসটা আমরা ইনপুট দিব, রেডিয়াস থেকে এই সার্কেলের এরিয়া বের করবে এবং পেরিমিটারটা বের করবে। তাহলে বলো যে আমি আউটপুটটা নিচ্ছি কোথা থেকে, দ্যাট মিন্স এরিয়া এবং পেরিমিটারের আউটপুটটা কোথা থেকে নিচ্ছি? সাব ফাংশন থেকে নাকি মেইন ফাংশন থেকে? মেইন ফাংশন থেকে। মেইন ফাংশন থেকে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমার, এই যে মেইন ফাংশনে যে আমি আউটপুটটা নিচ্ছি, আমি কি সাব ফাংশনে কি কোনো ভ্যালু রিটার্ন করাচ্ছি? না স্যার। তাহলে কোনো ভ্যালু যদি রিটার্ন না করায় তাহলে আমি মেইন ফাংশন আউটপুটটা কিভাবে পাবো? সেই আউটপুটটা পাওয়ার অল্টারনেটিভ একটা ওয়ে হচ্ছে কি, আমি এখানে দেখো এই যে এ এবং পি এর আগে আমি একটা এম্পারস্যান্ড সাইন ইউজ করছি। এম্পারস্যান্ড সাইন ইউজ করা হয়েছে এ এর আগে এবং পি এর আগে। এটার একটা আমরা খুব সুন্দর একটা নাম করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? ডিরেফারেন্স অপারেটর। মানে এটা একটা অপারেটর, এই অপারেটর একটা নাম আছে। এমনি এই নোটেশনটাকে আমরা এম্পারস্যান্ড সাইন বলি আর কি। ডিরেফারেন্স অপারেটর। ডিরেফারেন্স নাকি রেফারেন্স অপারেটর? যেকোনো একটা কনফিউশন। আচ্ছা এটাকে আমরা কয়েকভাবে বলি, একটা হচ্ছে তোমার রেফারেন্স অপারেটর অথবা অ্যাড্রেস অপারেটর। রেফারেন্স অপারেটর অথবা অ্যাড্রেস অপারেটর, এটার আরো কয়েকটা নাম আছে।
তো এটাকে ইউজ করা হচ্ছে কি জন্য, এখানে একটা কমেন্টস দেওয়া আছে যে এম্পারস এন্ড সাইন ইউজড হিয়ার টু ডিনোট অ্যাড্রেস অফ ভেরিয়েবল। তার মানে কি বোঝায়, এই অপারেটরের কাজটা কি? ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে কপি করে। ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে সে কল করতে পারবে। যে বেনিফিটটা আমরা এখানে নিচ্ছি যে সাব ফাংশন থেকে রেজাল্টগুলো রিটার্ন না করেও আমরা কিন্তু মেইন ফাংশনে আউটপুট দেখতে পারবো, এই এরিয়া এবং পেরিমিটারের ভ্যালু দেখতে পাবো। এটা শুধুমাত্র যদি আমরা এভাবে যদি আমরা কি ইউজ করি, রেফারেন্স অপারেটর বা অ্যাড্রেস অপারেটর ইউজ করি। বুঝতে পারলাম বিষয়টা, মানে এই সাইন ইউজ করার বিষয়টা। বুঝছি কিনা নাকি? আর আবার বলেন। আচ্ছা, আমাদের এর আগের যে এক্সাম্পল গুলো দেখেছিলাম সেখানে আমরা কি পেয়েছিলাম যে সাব ফাংশনে কিছু একটা ক্যালকুলেট করা হইতো, ওই ভ্যালুটা আমরা না হয় সাব ফাংশন থেকে আউটপুটে নিতাম, আউটপুট চাইতাম, অথবা সাব ফাংশন থেকে যদি আউটপুট না চাই তাহলে সেক্ষেত্রে সাব ফাংশন থেকে যে ভ্যালুটা আউটপুটে দেখতে চাইবো সেই ভ্যালুটা আমরা রিটার্ন করিয়ে মেইন ফাংশন থেকে আউটপুটে দেখতে চাইতাম, তাই না? স্যার তাহলে এখানে কি করতেছি, এখানে কিন্তু আমি এই সাব ফাংশনে মানে ক্যালকুলেট হচ্ছে ভ্যালুগুলো, ঠিক আছে, কিন্তু আমি কোনো ভ্যালু মেইন ফাংশনে রিটার্ন করাচ্ছি না। তাহলে মেইন ফাংশনে কোনো ভ্যালু রিটার্ন না করিয়েও আমি কিন্তু আউটপুটটা মেইন ফাংশন থেকে নিচ্ছি। তাহলে কিভাবে সম্ভব সেটা? তাহলে এই কাজটা আমরা করতে পারি হচ্ছে কি, যে ভ্যালুগুলোকে আমি আউটপুটে দেখতে যাচ্ছি সেই ভ্যালুগুলোর আগে দেখেন, সেই ভেরিয়েবলগুলোর আগে যদি আমরা অ্যাড্রেস অপারেটর বা রেফারেন্স অপারেটর যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা এই মেইন ফাংশন থেকে সাব ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন না করিয়েও মেইন ফাংশন থেকে আমরা ওই যে এরিয়া এবং পেরিমিটারের ভ্যালুটা ওই অ্যাড্রেস অপারেটরের মাধ্যমে কি করতে পারবো, কল করে নিয়ে আসতে পারবো। বুঝা গেছে কিনা? এটা হচ্ছে যদি তুমি রিটার্ন না করাও সেক্ষেত্রে। আর যদি তুমি এখানে এখানে যদি রেফারেন্স অপারেটর বা অ্যাড্রেস অপারেটর যদি ইউজ না করো সেক্ষেত্রে তুমি প্রবলেমটা কিভাবে সলভ করতে পারবে? ভ্যালুটা রিটার্ন করে দিতাম স্যার, তাহলেই তো হয়ে যেত। তাহলে আমরা মানে কিভাবে পাইতাম? আইদার এখানে রিটার্ন করা লাগতো, এখানে রিটার্ন করাইতাম, অথবা অন্য কোনো উপায় ছিল কি, মানে আমরা যদি সাব ফাংশনে রিটার্ন না করাইতাম। সাব ফাংশনেই স্যার আমি মানে আউটপুটে প্রিন্ট করাই দিতে পারতাম। তাহলে আমরা দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে কি এখান থেকে রিটার্ন করিয়ে মেইন ফাংশন থেকে আউটপুটটা নিতে পারতাম, অথবা আউটপুটটা আমরা সাব ফাংশন থেকেও নিতে পারতাম, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা কাজ যদি আমি না করতে চাই, এই দুইটা কাজ না করেও যদি আমি আউটপুটটা মেইন ফাংশন থেকে নিতে চাই রিটার্ন না করিয়ে সাব ফাংশন থেকে, সেক্ষেত্রে আমরা এই যে অ্যাড্রেস অপারেটর ইউজ করে এই কাজটা করতে পারি। স্যার রেডিয়াসের ক্ষেত্রে কেন স্যার আমরা স্যার অ্যাড্রেস অপারেটর ইউজ করলাম না? কারণ রেডিয়াস কি লাগতেছে এখানে আউটপুটে, দেখো তো এই যে মেইন ফাংশনে যেগুলো আমরা আউটপুট নিচ্ছি এখানে কি কোনো রেডিয়াস দেখানো লাগতেছে? আচ্ছা স্যার, যদি দেখাইতাম স্যার তাহলে স্যার ইউজ তখন লাগতো, এক্স্যাক্টলি তখন লাগতো। মানে তুমি এরিয়া পেরিমিটার না আরো যা যা তুমি দেখতে চাইতা সবগুলো তোমাকে এখানে দেওয়া লাগতো, মানে সবগুলা ভেরিয়েবলের আগে তোমাকে ওই অ্যাড্রেস অপারেটরটা ইউজ করা লাগতো। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে একটু এম্পারসেন্ট সাইনটার একটু কাজটা বলবেন, মানে কার অ্যাড্রেসটা রেফার করা হচ্ছে এবং কোথায় রেফার করা হচ্ছে? এই যে ভেরিয়েবল আসলে কে থাকবে? ওই ভেরিয়েবলে এই এরিয়ার ভ্যালুটা থাকবে না, ইয়েস স্যার। আর পি ভেরিয়েবলে কে থাকবে? পেরিমিটারের ভ্যালুটা থাকবে। আবার এখানে দেখো একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এই যে এই ফাংশনের প্যারামিটার যেগুলা, যেমন ধরো রেডিয়াস, এরপর হচ্ছে এরিয়া, এরপর হচ্ছে পেরিমিটার, এই প্যারামিটার লিস্ট গুলো এমন ভাবে সেট করা হয় যেমন ধরো এখানে নাম্বার অফ প্যারামিটার কয়টা? 3টা। এখানে কয়টা? ওখানেও 3টা। তাহলে এখানে এই ফাংশন যখন ডিফাইন করা হয় বা ডিক্লেয়ার করা হয় প্যারামিটার লিস্ট গুলো কিভাবে মেইনটেইন করতে হয় যাতে করে
রেডিয়াসটা ম্যাচিং করাবে কার সাথে? এখানকার ফার্স্ট প্যারামিটারটা এখানকার ফার্স্ট প্যারামিটারের সাথে, এখানকার সেকেন্ড প্যারামিটারটা এখানকার সেকেন্ড প্যারামিটারের সাথে, এখানকার থার্ড প্যারামিটারটা এখানকার থার্ড প্যারামিটারের সাথে ম্যাচিং হবে। এটা হচ্ছে ডিফল্ট একটা প্রপার্টি। বুঝা গেছে কিনা? দ্যাট মিন্স এখানে নাম্বার অফ প্যারামিটার যতটা হবে এখানেও নাম্বার অফ প্যারামিটার ঠিক ততটাই হইতে হবে, তাইলে কিন্তু সে ম্যাচিং করাইতে পারবে। যদি কোনো কারণে আমরা দুটো দিই, এখানে দুটো দিই, এখানে তিনটা দিই, তাহলে কিন্তু হবে না, ক্রস ম্যাচিং হবে না। এটা ডিফল্ট সে রেডিয়াসের ভ্যালুটা আর এ নিয়ে যাবে, এরিয়ার ভ্যালুটা এতে নিয়ে যাবে, পেরিমিটারের ভ্যালুটা পি তে নিয়ে যাবে। তো যেহেতু এখানে রেডিয়াসটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর এরিয়া এবং পেরিমিটার হচ্ছে কি আউটপুট ভেরিয়েবল, তাহলে সে কারণে এই এম্পারস্যান্ড সাইনটা যখন আমরা ইউজ করব তখন শুধুমাত্র যেগুলা আউটপুট ভেরিয়েবল ছিল ওই আউটপুট ভেরিয়েবল গুলোর আগেই আমরা এই অ্যাড্রেস অপারেটরটা ইউজ করব। এটা ইউজ করার মানে হচ্ছে কি এখানে যেমন ধরো দেখো আমরা কিন্তু ডিরেক্টলি যদি এরিয়াকে কল করতাম, মানে এরিয়া নামের ভেরিয়েবলকে যদি কল করি তাহলে কিন্তু আমি কি পাবো না, এরিয়ার জায়গাতে যে ভ্যালুটা অ্যাসাইন করা ছিল সেটা কিন্তু পাবো না। এখন এখানে যে বেনিফিটটা পাচ্ছি এই যে অ্যাড্রেস অপারেটর ইউজ করার কারণে আমরা ওই সরাসরি ভেরিয়েবলটাকে কল না করে ওই ভেরিয়েবলের অ্যাড্রেস থেকে আমরা ভ্যালুটাকে নিয়ে আসতে পারতেছি। বুঝা গেছে? এখন আমরা এখন অ্যাড্রেসটাকে কল করতেছি আসলে, নট ভেরিয়েবল। এই যে আমরা এখানে এরিয়া পেরিমিটার লিখলাম এগুলো আসলে আমরা অ্যাড্রেসটাকে কল করতেছি। তো এই অ্যাড্রেসটাকে কল করতে গেলে এখানে অবশ্যই অ্যাড্রেস অপারেটর ইউজ করতে হবে। যেই ভেরিয়েবল গুলোকে তুমি কল করবা, দ্যাট মিন্স যে অ্যাড্রেস গুলোকে তুমি কল করবা। এখন কি বুঝা গেছে? হ্যালো, না বুঝলে বলো। আচ্ছা, এখানে ফাংশন ডেফিনেশন তো বলছি, ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কলিংটা কোথায়? স্যার 14 নম্বর লাইনে তো ফাংশন কল করা হয়েছে, কিন্তু এটা কি কলিং? জি স্যার। আচ্ছা, যদি ফাংশনটাকে কল করি, আচ্ছা আচ্ছা এটা ধরে নিলাম যে আমি ফাংশন কল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ফাংশন ডিক্লারেশনটা কই তাইলে? আর এটাই কি ডিক্লারেশন? আমরা তো ধরে নিলাম যে এটা কল, ফাংশন কল, তাহলে ডিক্লারেশনটা কোথায়? স্যার ডিক্লারেশনটা আলাদাভাবে নাই। তাহলে এটা কি কি করা যায় বলো তো, আমরা একটু ট্রাই করি।
আচ্ছা এখন দেখো তো কি অবস্থা। এখন ফাংশন ডিক্লারেশনটা কোনটা? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। তাহলে আমরা বলেছিলাম কি প্রথমে ফার্স্ট যখন আমরা ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটা দেখাচ্ছিলাম যে ফাংশন ডিক্লারেশন হচ্ছে এটা আর ফাংশন ডেফিনিশন হচ্ছে এটা, দুটো একই নামে থাকতে হবে তাই না? আমি জাস্ট বললাম কি এখানে দুইটাই সেম নামে রাখলাম আর কিছু করি নাই। আর এটা হচ্ছে আমার ফাংশন কল। এখন কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে এখন দেখো এই যে আমরা আউটপুট যখন নিচ্ছি আউটপুটে শুধুমাত্র এরিয়াকে কল করতেছি আর পেরিমিটারকে কল করতেছি। তাহলে এই এরিয়া এবং পেরিমিটারকে কল করা মানে কি? আমরা আসলে এই অ্যাড্রেসটাকে কল করতেছি, এ এবং বি অ্যাড্রেসটাকে কল করে ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোকে সে এখন এখানে দেখাইতে পারবে এরিয়া এবং পেরিমিটারের জায়গায়। এটা শুধুমাত্র যদি অ্যাড্রেস অপারেটর যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এরিয়া এবং পেরিমিটারটা পাওয়া সম্ভব। বুঝা গেছে এখন? জি স্যার। স্যার তাইলে বলো। কিছুক্ষণ আগে যে আমরা তো তখন ওই ফাংশনটা ডিক্লেয়ার করি নাই, হ্যাঁ, তাহলেও তখন কেমনে কাজ করতেছিল? এটা আমি বুঝতেছি না অবশ্য, কিন্তু আমি যখন স্ট্রাকচার অনুযায়ী যখন সেট করলাম তখন কিন্তু ওকে আছে। আচ্ছা এটা বুঝা গেছে কিনা এখন? ইয়েস স্যার। ঠিক আছে, আমরা এখন লাস্টে ফাংশন ওভারলোডিং এর একটা एग्जांपल দেখাই। এটা জাস্ট আচ্ছা আমরা লাস্ট থিওরি ক্লাসে লাস্টে ক্লাসেস এন্ড অবজেক্টস পড়েছিলাম, মনে কি আছে কারো? ভুলে গেছি সব। ক্লাসেস এন্ড অবজেক্টস আমরা ক্লাস ডেফিনিশন দেখিয়েছিলাম। ক্লাস ডেফিনিশনে তিন ধরনের তিনটা পার্ট থাকে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। মনে পড়তেছে কিনা নামগুলো? মনে আছে নাকি? আচ্ছা মনে না থাকলে কিছু করার নাই। প্রথমে আমরা ক্লাস ডেফিনিশনে যাই। ক্লাস ডেফিনিশন আমরা যেটা দেখেছিলাম যে ক্লাসের পরে একটা ক্লাস নেম ডিফাইন করতে হয়, ক্লাস নেম। তাইলে ধরো এই প্রবলেমটার নাম হচ্ছে ফাংশন ওভারলোডিং, তো সেই হিসাবে আমরা ক্লাসের নামও দিচ্ছি কি ফান ওভারলোড, দ্যাট মিন্স ফাংশন ওভারলোডিং। এটাকে আমরা শর্টলি ফান ওভারলোড হিসেবে লিখতেছি বা যে কোনো কিছু লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই ক্লাসটার নাম হচ্ছে কি ফান ওভারলোড, ঠিক আছে? তাহলে যখনই আমরা এই ক্লাসটাকে ডিফাইন করব, দ্যাট মিন্স ডেফিনিশনটা যখন দিব, এই ডেফিনিশনটা দিব হচ্ছে আমার এই যে এই স্টেটমেন্ট ব্লকের মধ্যে। এবং এখানে ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী তিন ধরনের প্যারামিটার থাকতে পারে, একটা হচ্ছে পাবলিক, আর একটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। যদিও বা প্রোটেক্টেডটা অপশনাল, এটা কোনো সময় প্রয়োজন হলে ইউজ করতে পারা যায় বা প্রয়োজন না হলে আমরা ইউজ করি না। আর পাবলিক প্রাইভেটের ক্ষেত্রেও যেটা যে সব সময় যে পাবলিক প্রাইভেট দুইটাই যে লাগে নট নেসেসারি। তুমি চাইলে মানে সব ধরনের ডেটা বা ফাংশনকে তুমি পাবলিক হিসাবে করতে পারো বা তুমি প্রাইভেট হিসেবে রাখতে পারো। প্রাইভেট হিসেবে রাখলে হয় কি প্রোগ্রামের সিকিউরিটিটা বেশি হয় আর কি, প্রোগ্রামের সিকিউরিটি বাড়ে। আর এখানে দেখো পার্টিকুলার এক্সাম্পল আমরা শুধুমাত্র পাবলিক ইউজ করতেছি, পাবলিক ক্যাটাগরি। তিনটা ক্যাটাগরির মধ্যে আমরা শুধুমাত্র পাবলিক ক্যাটাগরি ইউজ করতেছি, বাকিগুলো এখানে আপাতত আমরা ইউজ করতেছি না। তো এটার ডেফিনিশনটা কিভাবে, যে পাবলিকের পর কলম দিব, এরপরে দুই ধরনের জিনিস থাকতে পারে। একটা হচ্ছে তোমার মেম্বার ফাংশন বলি আমরা, কিছু ফাংশন থাকতে পারে সাব ফাংশন হিসেবে, আবার কিছু ভেরিয়েবল থাকতে পারে যেগুলোকে আমরা মেম্বার ডেটা বলি। তাইলে কিছু মেম্বার ডেটা বা মেম্বার ভেরিয়েবল থাকতে পারে, অথবা কিছু মেম্বার ফাংশন থাকতে পারে, বা দুইটাই থাকতে পারে। তো এই যে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন গুলাকে আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে সবগুলোকে পাবলিক ক্যাটাগরিতে রাখতেছি, কোনো প্রাইভেট ক্যাটাগরি বা প্রোটেক্টেড ক্যাটাগরি রাখতেছি না।
তাহলে প্রথমে দেখি যে প্রথমে আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি। আমাদের এই প্রোগ্রামের মেইন কনসার্ন হচ্ছে কি আসলে সেম নেমের ফাংশন কিভাবে বারবার ওভারলোড হয়। ওভারলোড মিন্স সেম নেমের ফাংশনকে আমরা বিভিন্নভাবে বিভিন্নবার কিভাবে ইউজ করতে পারি, একের অধিকবার কিভাবে ইউজ করতে পারি, সেটাকে বলা হচ্ছে আসলে ফাংশন ওভারলোডিং। তাহলে এখানে দেখো প্রথমে আমরা এই যে বললাম সেম নেমের ফাংশন, যেমন ধরো এই ফাংশনের নামও ভলিউম, এই ফাংশনের নামও ভলিউম, এই ফাংশনের নামও ভলিউম, এই ফাংশনের নামও ভলিউম, সবগুলা ফাংশনের নেম কিন্তু সেম। তাহলে আসলে কম্পাইলার বুঝবে কিভাবে যে কোন ভলিউমটাকে আমি এক্সিকিউট করব। তাহলে একই নেমের যদি কোনো ফাংশন নেম থাকে সেক্ষেত্রে কম্পাইলার যেভাবে বুঝতে পারে সেটা হচ্ছে কি প্যারেন্থেসিসের ভিতর যে প্যারামিটার লিস্টটা দেওয়া আছে ওই প্যারামিটার লিস্টের উপর ডিপেন্ড করে কম্পাইলার বুঝতে পারে যে সে আসলে কোন ফাংশনে ঢুকবে। তাহলে প্যারামিটার লিস্টের মধ্যে আসলে কম্পাইলার কয়েকভাবে ডিফারেন্সিয়েট করতে পারে। সেটা হচ্ছে কি নাম্বার অফ প্যারামিটার দেখে, প্যারেন্থেসিসের মধ্যে যে প্যারামিটার লিস্টটা আছে ওই প্যারামিটার লিস্টের মধ্যে সে নাম্বার অফ প্যারামিটার কত সেটা দেখতে পারে। আরেকটা হচ্ছে যে কয়েকটা প্যারামিটার বা ভেরিয়েবল ইউজ করা হচ্ছে তাদের ডেটা টাইপস কি ধরনের, এটার উপর ডিপেন্ড করে একটা ক্রাইটেরিয়া হইতে পারে। তো এগুলোর মাধ্যমে কম্পাইলার বুঝতে পারে যে নাম্বার অফ প্যারামিটার অথবা ডেটা টাইপ অফ প্যারামিটার অথবা বোথ ওয়েতে কম্পাইলার বুঝতে পারে যে সে আসলে কোন ফাংশন নিয়ে কাজটা করবে। যেমন ধরো প্রথমে আমরা ফাংশনের ডেফিনেশন অনুযায়ী ফাংশন নেম হচ্ছে ভলিউম, তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। কারণ এই ফাংশনের ডেটা টাইপ ইন্টিজার কেন সেটা আমরা রিটার্ন টাইপ দেখলেই বুঝতে পারবো। আর এখানে একটা মাত্র ভেরিয়েবল নিচ্ছি আমরা প্যারামিটার লিস্টে, এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এবং ওই ভলিউম ফাংশনের ডেফিনিশনে কি দেওয়া আছে, রিটার্ন a ইনটু a ইনটু a। এটাকে আমরা পাওয়ার ফাংশন দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে এর ভ্যালু যেটা আমরা ইনপুট দিব, ইনপুটটা আমরা মেইন ফাংশন থেকে দিব, এখানে দেখাচ্ছি না। তাহলে এর ভ্যালু যখন ইনপুট পাবে সে, তখন সে a কে মাল্টিপ্লিকেশন করে 3 বার সে রেজাল্টটা বের করবে। তাহলে এখানে আসলে কার ভলিউমটা বের করতেছে সে, কোন অবজেক্টের ভলিউম বের করতেছে বলতে পারবা? হ্যালো, কিউব। এটা কি বোঝা গেছে? তাহলে কিউবের ক্ষেত্রে নরমালি কি লাগে, এল বি এইচ, তাই না? কিউবের ক্ষেত্রে এল বি এইচ, তাহলে কিউবের ক্ষেত্রে কি হয়, এল বি এইচ তিনটাই সমান হয় না নাকি? বুঝি নাই নাকি? তোমরা কি রুবিক্স কিউব দেখছো? রুবিক্স কিউব, ইয়েস স্যার। হ্যাঁ, রুবিক্স কিউবের প্রত্যেকটা সাইড কি সেম? না স্যার, এটা ডিফারেন্ট কালার হয়ে থাকে। আরে ভাই আমি কালার বলতেছি না, স্যার মানে রুবিক্স কিউব যে অবজেক্টটা, এই জি স্যার। অবজেক্টটার প্রত্যেকটা সাইডের ডিসটেন্স কি সেম? সেম স্যার। তাহলে সেক্ষেত্রে এল এল মানে লেন্থ, বি মানে উইডথ, আর এইচ মানে হচ্ছে হাইট বা ডেপথ। তাহলে রুবিক্স কিউবের ক্ষেত্রে এল বি এইচ তিনটা সেম না? ইয়েস স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা তিনটাকে ধরো সিম্পল একটা নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, এ বি এ সাপোজ। ইয়েস স্যার। তাহলে আমরা ওই যে রুবিক্স কিউবের মতো একটা অবজেক্টের ভলিউম বের করতেছি, এখন কি বুঝছি? জি স্যার। তাহলে সে এই ইকুয়েশন দিয়ে, এক্সপ্রেশন দিয়ে ভলিউমটা বের করবে, বের করে সে রিটার্ন করবে। রিটার্ন করবে কোথায়? আমি এই রিটার্ন ভ্যালুগুলোকে ওই যে মেইন ফাংশন থেকে আউটপুটে দেখাবো, মানে আউটপুট আমি নিব হচ্ছে মেইন ফাংশনে। তো সেই কারণে এখানে যে মানে কিউব করার পরে সে যে ভ্যালুটা পাবে সেটাকে সে রিটার্ন করাবে। তাহলে রিটার্ন ভ্যালুটাও কি হবে, ইন্টিজার হবে না? এ যদি ইন্টিজার হয়, এ যদি ইন্টিজার হয় তাহলে তিনটা এর মাল্টিপ্লিকেশন যেটা পাবো রেজাল্ট সেটাও ইন্টিজার হবে না? জি স্যার। তো রিটার্ন যেটা করতেছে তার ডেটা টাইপ ইন্টিজার না? তাহলে ভলিউমের আগে আমরা কি লিখতেছি? এটা বোঝা গেছে নাকি? জি স্যার। যে ভ্যালুটা রিটার্ন করবে কোথায়, মেইন ফাংশনে, সে ভ্যালুটার ডেটা টাইপ যেটা, তাইলে রিটার্ন করবে যেটা,
দ্যাট মিন্স এ এর 3 বার মাল্টিপ্লাই করলে যা রেজাল্ট পাবো, তাহলে এগুলাকে কি ইন্টিজার হিসেবে ধরছিলাম না আমরা? এতে যে ভ্যালুগুলো আমরা ইউজ করব এগুলো ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে আমরা এগুলাকে যদি মাল্টিপ্লাই করি, দুইটা হোক, তিনটা হোক বা চারটা হোক, যাই হোক না কেন, মাল্টিপ্লিকেশন যে রেজাল্টটা পাবো সেটাও তো ইন্টিজার হবে। তাহলে ইন্টিজার ভ্যালুটা যখন রিটার্ন করতেছে, তাহলে ভলিউম ফাংশনের ডেটা টাইপটা কি হবে? ইন্টিজারই হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আমরা আরেকটা ভলিউমে আসি। এটার ডেটা টাইপ হচ্ছে ডাবল, আর এখানে প্যারামিটার লিস্ট আছে আর এবং এইচ, নাম্বার অফ প্যারামিটার হচ্ছে 2, এবং তাদের ডেটা টাইপ কিন্তু প্রথমটা ডেটা টাইপের সাথে ডিফারেন্ট। দেখো প্রথম ভলিউম আর সেকেন্ড ভলিউমের মধ্যে ডিফারেন্সটা কোথায়? নাম্বার অফ প্যারামিটারেও ডিফারেন্স আছে এবং পাশাপাশি এই ডেটা টাইপ অফ প্যারামিটার এটার মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে, তাই না? আছে কি না? আচ্ছা, এরপর কি করতেছে দেখো, এটা আমরা কি করতেছি 1/3 অফ পাই আর স্কয়ার h, এটা কার ভলিউম? গুণক স্যার। তাহলে এখান থেকে সে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটার ডেটা টাইপ কি হবে? ডাবলই হবে স্যার। ডাবলই হবে। তাহলে এটা যখন রিটার্ন হবে, তাহলে ভলিউমের আগে আমরা কি লিখবো? ডাবল লিখব। ডাবল। এবার আসি আরেকটা ইকুয়েশনে, সরি ফাংশনে, ডাবল আর এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতো এখন? ইমিডিয়েট আগেরটা এবং এটা, নাম্বার অফ প্যারামিটার কিন্তু সেম। আমার কথা হচ্ছে কি, মানে সেম নেমের ফাংশনগুলোর মধ্যে কোনো না কোনো পরিবর্তন কিন্তু থাকতে হবে, চেঞ্জ কিন্তু থাকতে হবে। যেমন ধরো এখানে নাম্বার অফ প্যারামিটার কিন্তু সেম, বাট প্যারামিটারগুলোর টাইপ কিন্তু ডিফারেন্ট, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে পাই আর স্কয়ার h, এটা কার ভলিউম? সিলিন্ডার। সিলিন্ডার। তাহলে এখানে রেজাল্ট যেটা পাবে সেটা কিসে থাকবে? ডাবল নাকি ইন্টিজার? ডাবল না ইন্টিজার, কোনটা বড়? স্যার ডাবল। ডাবল আর ইন্টিজারের মধ্যে কোনটা বড়, মানে কোনটাতে মেমরি সাইজ বেশি? ডাবল। ডাবলের মধ্যে স্যার। ডাবলটা কি ফ্লোটিং টাইপস নাকি ইন্টিগ্রাল টাইপস? ফ্লোটিং টাইপস। তাহলে যেহেতু 3.1416 ইউজ করতেছি, তাহলে এটার রেজাল্ট আসলে কিসে আসবে? ডাবলে না? ইন্টিজার আসার তো প্রশ্নই আসে না। তাহলে আমি ভলিউম ইউজ করলাম ডাবল, বুঝে গেছে? এবার লাস্টে যাই ভলিউম। লাস্টের ভলিউমে কি দেখতে পাচ্ছি? তিনটা প্যারামিটার এবং তাদের ডেটা টাইপও হচ্ছে ডাবল, দ্যাট মিন্স LBH। এটা কি? এটা কিসের ভলিউম? ঘনবস্তু স্যার। এটাকে আমরা কি বলি? বলতে পারবা কেউ? এটাও একটা ওই যে রুবিক্স কিউবের মতো একটা কিউব না, এক্স্যাক্টলি রুবিক্স কিউবের মতো একটা অবজেক্ট, কিন্তু যেটা LBH আলাদা, ডিফারেন্ট আর কি। এটাকে আমরা ইংলিশে কি বলি? মনে নাই নাকি? আমরা কি কিউবয়েড নাম শুনেছি? ইয়েস স্যার। এটা কিসের? এটার অর্থ কিউবয়েড। স্যার কিউবয়েড হচ্ছে স্যার যেই ভলিউমটা স্যার কিউবের সাইজে স্যার তিনটা ডিমেনশন থাকবে, মানে তিনটা ডাইমেনশন তো অবশ্যই থাকবে। কিউবয়েড তিনটা ডাইমেনশন তো অবশ্যই থাকবে, কিন্তু তিনটা ডাইমেনশন সেম না, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখান থেকে LBH বের করে এটাও রেজাল্ট কিসে আসবে? ডাবলে না? ইয়েস স্যার। তাহলে ভলিউমের আগে ডাবল। তাহলে এখন কি রিটার্ন টাইপটা বুঝছি? রিটার্ন টাইপটা কি বোঝা গেছে এখন? ব্রো ইয়া হ্যালো স্যার, এখানে ব্যাপারটা কি এরকম যে রিটার্ন টাইপটা আমার কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে ফাংশনের ডেটা টাইপটা দিচ্ছি। এক্স্যাক্টলি। এখানে ধরো এখানে আসতেছে একটা রেজাল্ট, তুমি যদি যেমন ধরো ক্যালকুলেশন করে আসলো হচ্ছে তোমার ফ্লোটিং নাম্বার, তুমি যদি ভলিউম আগে ইন্টিজার লিখো, তাহলে ফ্লোটিং নাম্বারটাকে রিটার্ন করাইতে পারবে সে? না স্যার, করাতে পারবে না। কারণ ফ্লোটিং নাম্বারটা তো বড়, মানে মেমরি সাইজ তো বড়, তাহলে সে ইন্টিজার দিয়ে ক্যারি করতে পারবে না স্যার। সে কারণে রিটার্ন ভ্যালুর
ডেটা টাইপ এবং ফাংশনের ডেটা টাইপ সেম হইতে হয়। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখো ক্লাস ডেফিনিশনটা আমরা শেষ করলাম। ক্লাস ডেফিনিশনে যেটা দেখলাম চারটা আমরা মেম্বার ফাংশন ইউজ করতেছি। এখানে যে ফাংশনগুলোকে ইউজ করতেছি এই ফাংশনগুলোর নাম হচ্ছে মেম্বার ফাংশন। তাহলে চারটা মেম্বার ফাংশন ইউজ করা হচ্ছে এখানে, এবং এই ক্লাস ডেফিনিশনটা আমরা কমপ্লিট করব হচ্ছে সেমিকোলন দিয়ে। তাহলে সেমিকোলন দেওয়া মানে হচ্ছে কি আমার ক্লাস ডেফিনিশনটা কমপ্লিট। এরপর আমরা মেইন ফাংশনে যাব। এরপর হচ্ছে কি ক্লাসেস এন্ড অবজেক্টস। তোমরা আজকে ক্লাসেস এন্ড অবজেক্টস এর যে লেকচারটা দিয়েছিলাম সেটা একটু দেখবা, তাহলে তোমরা কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। এখানে দেখো এখন ওই যে আমরা ইন্টিজার x দিয়ে এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম না, মনে আছে কিনা? ভেরিয়েবল ডিক্লারেশন। ঠিক একইভাবে যখন আমরা ওই যে ক্লাস এবং অবজেক্ট ইউজ করে যদি প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে একই নিয়মে এখানে জাস্ট ডেটা টাইপের জায়গাতে আসবে কি ক্লাস নেমটা। একটু ভালো করে খেয়াল করো, ডেটা টাইপের জায়গায় আসবে কে? ক্লাস নেমটা। কারণ ক্লাস নেমটা হচ্ছে এখানে একটা নিউ টাইপ, আর x কে আমরা ভেরিয়েবল বলি। এই ক্ষেত্রে আমরা f1 হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু ক্লাসের ক্ষেত্রে এটাকে আমরা বলবো অবজেক্ট হিসাবে। এখানে f1 হচ্ছে একটা অবজেক্ট। আমি কি বুঝাইতে পারলাম? নরমাল আমরা যে টিপিক্যাল যে কোডিং গুলো দেখেছিলাম ওখানে কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশনটা ছিল এভাবে। এখানে কিন্তু আমরা কোনো ক্লাস বা অবজেক্ট ইউজ করতাম না, কিন্তু যখনই আমরা এই ফাংশন ওভারলোডিংটা ক্লাস এন্ড অবজেক্টের মাধ্যমে যখন সলভ করতেছি তখন আমরা এটাকে জাস্ট ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করব। তাইলে এখানে ডেটা টাইপের জায়গাতে আসবে কে ক্লাস নেম। ক্লাসের নেমটা কি ছিল? ফান ওভারলোড, সেটাই, এবং এটাই হচ্ছে নিউ টাইপ। আর x কে আমরা ভেরিয়েবল বলতাম আগে, আর এখানে f1 কে বলবো অবজেক্ট হিসাবে। তাহলে কার অবজেক্ট? এই ফান ওভারলোড এই ক্লাসেরই একটা অবজেক্ট। দ্যাট মিন্স এই অবজেক্টের কিছু ফ্লেক্সিবিলিটি থাকবে। দ্যাট মিন্স এই অবজেক্টটা এই মেম্বার ফাংশনগুলোকে কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে। কিভাবে অ্যাক্সেসটা করে? এই যে আমরা আউটপুট নিচ্ছে এখন চারটা ফাংশন, যেহেতু চারটা আউটপুট নিব, ভলিউম অফ কিউব, কোন, সিলিন্ডার, কিউবয়েড। এরপর দেখো এই যে এই অবজেক্টটা f1 অবজেক্টটা কিভাবে ওই মেম্বার ফাংশনগুলোকে কল করতে পারে এই স্ট্রাকচার অনুযায়ী, যে অবজেক্ট ডট যে ফাংশনটাকে সে কল করবে। তাহলে দেখো চারটা ফাংশন, কিন্তু তাহলে কোন ফাংশনটা কল করবে সেটা কেমনে বুঝবে? সেটা তার প্যারেন্থেসিসের মধ্যে ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করে। ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কিন্তু দেখো আমি ভ্যালুগুলো ডিরেক্টলি দিয়ে দিতে পারতেছি। এই বেনিফিটটা কিন্তু এখানে নেওয়া যায়। আমি ডিরেক্টলি ভ্যালুটা দিয়ে দিতে পারতেছি প্যারেন্থেসিসের মধ্যে। তাহলে এখানে কি ঘটনা ঘটবে বলতো? যে অবজেক্ট যখন এই মেম্বার ফাংশনকে, দ্যাট মিন্স ফাংশন ওভারলোডের এই ভলিউম মেম্বার ফাংশনকে যখন কল করবে সে, তখন সে এই যে ভ্যালুটা দিলাম 10 কি ইন্টিজার না? 10 তো ইন্টিজার নাকি? এবং একটা সিঙ্গেল প্যারামিটার। তাহলে সে কোন ভলিউমে যাবে? এখানে প্রথমটাতে স্যার। প্রথমটাতে, কারণ নাম্বার অফ প্যারামিটার একটা এবং সেটা ডেটা টাইপও হচ্ছে ইন্টিজার। বুঝা গেছে কিনা? এবার এখানে আসলে একইভাবে f1 অবজেক্ট আবার আরেকটা ভলিউমকে কল করবে, কিন্তু ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে সে ওই মেম্বার ফাংশনগুলোতে ঢুকতে পারবে। এখানে কিন্তু প্রথম দুইটাই কি ডাবল ডাবল না? এটাও ডাবল, এটাও ডাবল, মানে 14 নাম্বার আর কি, ডাবল ডাবল, এবং নাম্বার অফ প্যারামিটার দুইটা। এই যে ডাবল ডাবল, নাম্বার অফ প্যারামিটার দুইটা। এবার এখানে আসো, এখানে আমরা কি বলেছিলাম? না ডাবল ইন্টিজার। এখানে আমরা এটা এখানে কি হিসেবে আছে? একটা ডাবল, একটা ইন্টিজার। এই যে কোনটাতে? এটাতে না? জি স্যার, এটাতেই। তারপর লাস্ট একটা কি? ডাবল ডাবল ডাবল, তিনটা নাম্বার অফ প্যারামিটার। ডাবল 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 নাম্বার অফ প্যারামিটার তিনটা। বুঝা গেছে এখন? তাহলে এই জায়গাতে আসলে আমরা কি দেখতে পাবো বলতো? এই জায়গাতে আমরা কি দেখতে পাবো? ভলিউমের ভ্যালুটা দেখতে পারবো। তাহলে এই কাজটা করতেছে কে? f1 অবজেক্ট। এই অবজেক্টটা
যেহেতু এই F1 অবজেক্টটা প্রত্যেক মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে, সুতরাং তারই একমাত্র মানে ওনারশিপ আছে যে সে প্রত্যেকটা মেম্বারশিপকে কল করতে পারবে। তাহলে F1 ডট কল করার প্রসেসটা কি রকম, যে F1 ডট ওই ফাংশনটা, তাহলে আমি প্যারামিটার লিস্টের উপর ডিপেন্ড করে সে ওইভাবেই ফাংশনগুলোকে কল করতে পারবে। এবং এখানে যে রিটার্ন দেওয়া ছিল প্রত্যেকটাতে কিন্তু রিটার্ন দেওয়া, 4টা মেম্বার ফাংশনে কিন্তু রিটার্ন দেওয়া, যার কারণে ওই ভ্যালুটা ডাইরেক্টলি আমরা এখানে পাচ্ছি। যখনই আমরা বলিও ফাংশনগুলোকে কল করতেছি অবজেক্টের মাধ্যমে, সাথে সাথে ওই ভ্যালুগুলো রিটার্ন করে এখানে চলে আসতেছে। বুঝা গেছে এখন? এটা কি বুঝছি? বুঝছি কিনা নাকি? আমার সাউন্ড কি শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। তোমার রেসপন্স নাই যে বুঝছি কিনা নাকি কনফিউশন আছে? হ্যালো, আমরা আরেকটা প্রবলেমে যাই, লাস্ট প্রবলেম। এখানে আমরা 3টা প্রিপ্রসেসর ডিরেক্টলি ইউজ করতেছি, আইও স্ট্রিং, সিম্যাথ, সি স্ট্রিং। এখানে আমরা কিছু স্ট্রিং নিয়ে কাজ করব, সেই জন্য সি স্ট্রিংটাকে রাখতেছি। এরপর হচ্ছে আমার ক্লাস ডেফিনিশনটা অনেক বড়। এখানে আমরা ক্যাটাগরি রাখতেছি দুইটা, প্রাইভেট এবং পাবলিক। প্রাইভেটে আমরা মেম্বার ভেরিয়েবল গুলাকে রাখতেছি বা মেম্বার ডেটা গুলাকে, সাইড 1, সাইড 2, সাইড 3 এবং রেডিয়াস, এই 4টা হচ্ছে আমার মেম্বার ভেরিয়েবল। সবগুলোরই ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। এবং এখানে আরেকটা মেম্বার ভেরিয়েবল হিসেবে আমরা শেপ ইউজ করতেছি, শেপ, যেটার ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। এবং এটা হচ্ছে একটা অ্যারে ইউজ করতেছি আমরা, নাম্বার অফ, যেটার নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 10। এই ক্যারেক্টারটা বেসিক্যালি আমরা ইউজ করতেছি যে এই স্ট্রিং গুলাকে প্রিন্ট করার জন্য। সার্কেল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, এই শেপ গুলাকে প্রিন্ট করার জন্য আমরা এখানে ইউজ করতেছি এই যে শেপ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেটা ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। এবং এই শেপটাকে নেওয়ার জন্য আমরা নাম্বার অফ এলিমেন্ট হিসেবে, দ্যাট মিন্স অ্যারে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা শেপটাকে নিচ্ছি। দ্যাট মিন্স এই শেপের মাধ্যমে আমরা 10টা ক্যারেক্টার, নাম্বার অফ এলিমেন্ট 10 মিন্স 10টা ক্যারেক্টার সম্পন্ন শেপকে নিতে পারবো। তাহলে যেমন ধরো সার্কেলের মধ্যে 6টা ক্যারেক্টার, রেক্টেঙ্গেলের মধ্যে 9টা ক্যারেক্টার, ট্রায়াঙ্গেলের মধ্যে 8টা ক্যারেক্টার। বুঝা গেছে কিনা? এটা এই ভেরিয়েবলটা আমরা ইউজ করতেছি শুধুমাত্র এই ক্যারেক্টার গুলাকে, এই স্ট্রিং গুলাকে কি করার জন্য, যেটা আউটপুট আমরা শো করতে পারি। তো নাম্বার অফ ক্যারেক্টারকে আমরা অ্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি এখানে, এবং নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ ক্যারেক্টার আমরা 10টার মতো রাখতেছি। এটা চাইলে বাড়ানো কমানো যাবে, ডিপেন্ড করবে তোমার শেপ গুলা কিরকম নিচ্ছ তুমি সেটার উপর। এবার আসি আমরা পাবলিক ক্যাটাগরিতে। পাবলিক ক্যাটাগরিতে যেটা করতেছি যে আমরা মেম্বার ফাংশন গুলাকে ডিফাইন করব। তাহলে ফিগার নামের একটা মেম্বার ফাংশন, আর প্যারেনথেসিস এর মধ্যে প্যারামিটার লিস্টে কি আছে, আর একটা ভেরিয়েবল, আর মিন্স রেডিয়াস, এটা ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। এবং এই ফিগার ফাংশনের আন্ডারে যে স্টেটমেন্ট ব্লকটা আছে, দ্যাট মিন্স ফাংশন ডেফিনিশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি আর এর ভ্যালু। দ্যাট মিন্স মেইন ফাংশনে আমরা একটা আর এর ভ্যালু ইনপুট দিব, যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম ফাংশন ওভারলোডিং এর আরেকটা প্রবলেমের ক্ষেত্রে, যে আর এর ভ্যালুটা আমরা ডাইরেক্টলি ইনপুট দিতে পারবো। তাহলে আর এর ভ্যালুটা ইনপুট দিলে যখন এই ফাংশনটাকে কল করা হবে তখন সেখানে ঢুকে ওই আর এর ভ্যালুটাকে প্রথমে রেডিয়াসে অ্যাসাইন করবে। এরপর সে কি করবে, এই যে strcpy, এটা হচ্ছে স্ট্রাকচার কপি। স্ট্রাকচার কপি মানে কি, এই শেপটাকে, এই স্ট্রিংটাকে সে কি করবে, কপি করে আউটপুটে দেখাবে। এই কাজটা করব হচ্ছে আমি স্ট্রাকচার কপির মাধ্যমে, এই ইনস্ট্রাকশনের মাধ্যমে। তাহলে এটাকে কিভাবে লিখতে হয় দেখো, যে স্ট্রাকচার কপি দিয়ে প্যারেনথেসিস এর মধ্যে শেপটা দিতে হবে, কমা দিয়ে যে শেপটা আমি দেখতে যাচ্ছি আউটপুটে, সেই শেপটা আমি ওই যে কোটেশন মার্কের মধ্যে রাখবো, এবং সেটা সেমিকোলন দিয়ে কমপ্লিট হবে। তাহলে এই কাজটুকু হবে কোথায়,
যখন আমরা শুধুমাত্র রেডিয়াসের ভ্যালুটা ইনপুট দিব, দিয়ে যখন আমরা ফিগার ফাংশনকে কল করব তখন এই কাজগুলো হবে যে আর এর ভ্যালুটা রেডিয়াসে অ্যাসাইন হবে এবং সে সার্কেল নামের শেপটাকে আউটপুটে কি করবে, কপি করবে। ঠিক একইভাবে আরেকটা ফিগার ফাংশন সেম নেমের ফাংশন, এখানে দুইটা প্যারামিটার লিস্টে দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছি s1 s2, দুইটার ডেটা টাইপ হচ্ছে ফ্লোট এবং ডেফিনেশন আছে কি s1 অ্যাসাইন হবে সাইড 1 এ, s2 অ্যাসাইন হবে সাইড 2 এ। দ্যাট মিন্স s1 s2 রেডিয়াস এই সবগুলো ভ্যালু আমরা এই মেইন ফাংশনের মধ্যে ডাইরেক্টলি আমরা ভ্যালুগুলো ইনপুট হিসেবে দিয়ে দিব। যেমন ধরো এখানে আমরা যেহেতু ফাইনালি লাস্টে যেহেতু এরিয়া বের করব, সার্কেলের জন্য এরিয়া বের করতে গেলে আমাদের কোন ভ্যালুটা জানা থাকতে হবে? শুধুমাত্র রেডিয়াসটা। এবার এখানে দেখো তো এই ফাংশনটা আসলে কার জন্য, মানে s1 এবং s2 দুটো সাইড লাগবে আর সাইড 3 রেডিয়াস দুটাই 0 থাকবে। দ্যাট মিন্স আলটিমেটলি দুইটা সাইড থাকবে আর কি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কোন এরিয়াটা পাবো, কিসের এরিয়া? রেক্টেঙ্গেল না, তাই তো? এবং ঠিক একইভাবে এই যে স্ট্রাকচার কপিতে আমরা শেপের জায়গা থেকে ইউজ করতেছি সার্কুলারের পরিবর্তে রেক্টেঙ্গেল। আবার আমরা নেক্সট ফিগার ফাংশনে আসি। এখানে তিনটা প্যারামিটার দেখতে পাচ্ছি s1 s2 s3, দ্যাট মিন্স তিনটা সাইড। এবং এখানে রেডিয়াসটা 0। তাহলে এখানে তিনটা সাইড থেকে আমরা কি পাবো, একটা ট্রায়াঙ্গেল পাবো। এক্ষেত্রে ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা আমরা অন্য কিছু পাইতে পারতাম, LBH হিসেবে আমরা কিউবয়েডও পাইতে পারতাম। এখানে আমরা আপাতত ট্রায়াঙ্গেল দেখাচ্ছি শেপটা। তারপর এগুলা গেল হচ্ছে কি এই যে এই তিনটা যে ফাংশন দেখলাম আমরা, ফার্স্ট মেম্বার ফাংশন হচ্ছে ফিগার সার্কেলের জন্য, সেকেন্ড ফিগার ফাংশনটা হচ্ছে রেক্টেঙ্গেলের জন্য, থার্ড ফিগার ফাংশনটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের জন্য। এখানে জাস্ট কি করবে সে ইনপুট ভ্যালুগুলোকে এই যে সাইড 1 সাইড 2 সাইড 3 রেডিয়াস এগুলাতে সে অ্যাসাইন করবে এবং ওই শেপগুলোকে সে কপি করবে কোথায়, আউটপুটে। যেভাবে আমরা নামগুলো দিচ্ছি ঠিক সেভাবেই। এবার আসি আমার এরিয়া বের করার ইয়েতে। এটার একটা ফাংশন এই যেটার মাধ্যমে আমরা এরিয়া বের করব। এরিয়ার আগে কিন্তু ভয়েড দেওয়া, কেন ভয়েড দেওয়া সেটা আমরা পরে বলতেছি। তাহলে এরিয়া ফাংশনের আন্ডারে কি কি আছে দেখো। এরিয়া ফাংশনকে যখন আমি কল করব এর মধ্যে এই কাজগুলো হবে। কি কি কাজ? এখানে আমি আবার দুইটা ভেরিয়েবল নিচ্ছি a এবং s, এগুলো আমাদের ইন্টারনালি কাজে লাগবে, সেই হিসেবে আমরা আগে থাকতেই ডিক্লেয়ার করে দিচ্ছি a s প্লট হিসাবে। এরপর আমরা কিছু সিলেকশন স্টেটমেন্ট ইউজ করতেছি ইফ রেডিয়াস ইকুয়ালস টু 0। এই কন্ডিশনটা কোন ক্ষেত্রে ট্রু হবে? কোন ক্ষেত্রে? মানে সার্কেল ছাড়া অন্য সব ক্ষেত্রে, তাই না? নাকি উল্টা বলতেছি? মানে আমার প্রশ্নটা হচ্ছে কি কন্ডিশনটা ট্রু হবে কখন? ট্রু হবে কখন? সার্কেল ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে না? কারণ সার্কেলের ক্ষেত্রে তো রেডিয়াস সমান 0 হবে না। তাহলে রেডিয়াস 0 এটা যদি ট্রু হয় তার মানে এখান থেকে সে দুইটা অপশন নেবে, একটা হচ্ছে আইদার ট্রায়াঙ্গেল অর রেক্টেঙ্গেল, তাই না? জি স্যার। তাহলে এবার দেখো ইফ এর এটা যদি ট্রু থাকে তাহলে সে স্টেটমেন্ট ব্লকে যাবে, গিয়ে এসে আবার ইফ দিয়ে সাইড 3 সমান 0 কিনা দেখবে, মানে ট্রায়াঙ্গেল না রেক্টেঙ্গেল এটা বোঝার জন্য আমাকে সাইড 3 টা দেখতে হবে। তাহলে সাইড 3 যদি 0 হয় সেটা যদি ট্রু হয় তাহলে ডেফিনেটলি আমি যে অবজেক্টের এরিয়া বের করতে হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই রেক্টেঙ্গেল, তাই না? এই ইফ এর রেডিয়াস সমান যদি 0 হয় এবং এটা এই ইফ এর আন্ডারে আবার ইফ এর সাইড 3 সমান যদি 0 হয়, দ্যাট মিন্স কি? তাহলে শুধুমাত্র বাকি থাকতেছে কি সাইড 1 আর সাইড 2। তাহলে ওই দুটো মাল্টিপ্লাই করে সে a তে অ্যাসাইন করে দিবে। এতে মানে আমি এরিয়াটা পাবো কার জন্য? রেক্টেঙ্গেলের এরিয়াটা পাবো আমি a তে। যদি এরকম হয় রেডিয়াস 0 বাট সাইড 3 তে 0 না, তাহলে এই ইফ এর এলস হচ্ছে এটা। দ্যাট মিন্স রেডিয়াস 0 ঠিক আছে কিন্তু সাইড 3 তে 0 না, তাইলে সে কি বের করবে? ট্রায়াঙ্গেলটা বের করবে। ট্রায়াঙ্গেলে মনে আছে ফর্মুলাটা?
প্রথমে এস বের করতে হয়, তারপরে বের করবো আমরা। ইকুয়ালস টু রুট ওভার s ইনটু s মাইনাস 1 s মাইনাস 2 s মাইনাস 3, মনে আছে? জি স্যার। আচ্ছা, এটা গেল। আর প্রথমে যদি রেডিয়াস যদি 0 না হয় তাহলে সেক্ষেত্রে সে কি করবে? রেডিয়াস 0 না হওয়া মানে কি? সার্কেল হইতে পারে শুধুমাত্র, কারণ অন্য কোনো ক্ষেত্রে তো আমার রেডিয়াস লাগবে না, তাই না? তাহলে রেডিয়াস যদি 0 না হয় সেক্ষেত্রে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকবে না, না ঢুকে সে এই ইফ এর যেটা এলস ছিল সেই এলস এ গিয়ে ওই এই সার্কেলের এরিয়াটাকে সে কি করবে? এতে অ্যাসাইন করবে, দ্যাট মিন্স এরিয়াতে অ্যাসাইন করবে। এবং ফাইনালি আমি আউটপুটে দেখতে পাবো কি, যে এরিয়া অফ দা শেপ, এই শেপটাকে যখন আমি কল করব এখানে কি দেখাবে? তখন ওই যে স্ট্রাকচার কপি, মনে আছে ইউজ করছিলাম আমরা স্ট্রাকচার কপি, যখন আমরা শেপকে কল করব তখন ওই স্ট্রাকচার কপির মাধ্যমে ওই শেপটা এখানে চলে আসবে। সার্কেলের ক্ষেত্রে সার্কেল, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল, আর হচ্ছে তোমার ওই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইজ, এরপর এটা দেখাবে এরিয়াটা, ট্রায়াঙ্গেল হোক বা সার্কেল হোক বা রেক্ট্যাঙ্গেল হোক। এই টোটালটা হচ্ছে কোথায়? এই যে ক্লাস ফিগার নামের যে ক্লাস, এটা ডেফিনেশনের মধ্যে সবকিছু বললাম আমরা এবং সেমিকোলন দিয়ে ডেফিনেশনটা শেষ করলাম। এরপর মেইন ফাংশন, এখানে দেখো মেইন ফাংশনটা খুবই ছোট কিন্তু ক্লাস ডেফিনেশন অনেক বড়। তাহলে মেইন ফাংশনে কি করলাম আমরা? এখানে এই যে ফিগার সার্কেল, এই ফিগারটা হচ্ছে কি? এখানে প্রথম তিনটা স্টেটমেন্ট এগুলো কি হিসেবে আছে বলতো? ওই যে ক্লাস ডিক্লারেশন, সরি অবজেক্ট ডিক্লারেশন। আমরা ভেরিয়েবল ডিক্লারেশন বলতাম না, ইন্টিজার এক্স, একটা एग्जांपल দেখিয়েছিলাম, এটা হচ্ছে অবজেক্ট ডিক্লারেশন। তাহলে অবজেক্ট ডিক্লারেশন করতে গেলে কি কি লাগবে? অবজেক্ট নেম, আর হচ্ছে অবজেক্টটা কোন ক্লাসের, ফিগার নামক ক্লাসের, এবং প্যারেন্থেসিসের মধ্যে আমরা ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিচ্ছি ডিরেক্টলি। এরপর আবার সেম রেক্টেঙ্গেল আরেকটা অবজেক্ট, তাও আবার ফিগার নামক ক্লাসেরই অবজেক্টটা, এবং ভেরিয়েবলগুলো আমরা ইনপুট হিসেবে দিয়ে দিলাম ভ্যালুগুলো। এরপর আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই তিনটাই হচ্ছে আমার আসলে কি অবজেক্ট ডিক্লারেশন। তিনটা অবজেক্ট, তিনটা যেহেতু এরিয়া, তিনটা অবজেক্ট লাগবে। এবং দেখো ওই যে রেডিয়াস, সাইড 1 সাইড 2 সাইড 3 যেগুলো ইউজ করেছিলাম সেগুলো আমরা এখান থেকে পাবো। এখানে একটা মাত্র প্যারামিটার, তার দ্যাট মিন্স সেটা হচ্ছে আসলে রেডিয়াস। এখানে দুইটা প্যারামিটার, তার মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এখানে তিনটা প্যারামিটার, তার মানে হচ্ছে ট্রায়াঙ্গেল। ওকে, এরপর লাস্টেরটা কি? লাস্টের তিনটা স্টেটমেন্ট এগুলা কি? অবজেক্ট ফাংশন গুলো কল করতেছে। এগুলা হচ্ছে ওই, হ্যাঁ, এই যে তিনটা অবজেক্ট আমরা ডিফাইন করলাম, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই তিনটা অবজেক্ট ওই এরিয়া মেম্বার ফাংশন গুলোকে কি করবে? এরিয়া নামক মেম্বার ফাংশন গুলোকে সে কল করবে। তাহলে যখন এটাকে কল করবে সার্কেলেরটা, তখন সে কোথায় যাবে? এই যে এরিয়াতে কাকে কল করতেছি আমি? এরিয়া ফাংশনকে না? এরিয়া ফাংশনকে কল করলে কোথায় যাবে? এই যে এরিয়া ফাংশনে ঢুকবে। কিন্তু এরিয়া ফাংশনের আগে কিন্তু ভয়েড দেওয়া। ভয়েডটা কেন দিচ্ছি বলতো? আমি কি মেইন ফাংশনে কোনো আউটপুট চাচ্ছি? রিটার্ন করাচ্ছি কোনো আউটপুট চাচ্ছি না। দ্যাট মিন্স কি, এই ক্লাস ডেফিনিশনের মেম্বার ফাংশন থেকে কোনো ভ্যালু কিন্তু রিটার্ন করতেছে না বলেই কিন্তু এরিয়া ফাংশনের আগে ভয়েড। ঠিক আছে? এবং দেখো এরিয়াটা আমি ফাইনালি কিন্তু এই আউটপুটেই পাচ্ছি, যে এরিয়া অফ দা শেপ দিয়ে শেপের সার্কেলের জায়গায় সার্কেল আসবে, রেক্ট্যাঙ্গেলের জায়গায় রেক্ট্যাঙ্গেল আসবে, ট্রায়াঙ্গেলের জায়গায় ট্রায়াঙ্গেল আসবে, এবং সে এরিয়াটা দেখাবে। আমরা রান দিয়ে দেখাই।
দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে দেখো এরিয়া অফ দা, এই যে সার্কেলটা আসতেছে কার মাধ্যমে, হচ্ছে স্ট্রাকচার কপির মাধ্যমে। এরপর এরিয়াটা দেখাচ্ছে এর ভ্যালু, এরিয়া অফ রেক্টেঙ্গেল। এগুলো কিন্তু অলরেডি আমি ইনপুট দিয়ে দিছি মেইন ফাংশনে, কিন্তু আমি প্রত্যেকটা মেম্বার ফাংশনের পাশে কিন্তু আমি ভ্যালুগুলো দিয়ে দিছিলাম, সরি অবজেক্টের পাশে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ রেক্টেঙ্গেল, এরিয়াগুলো দেখাচ্ছে স্কয়ার ইউনিটে। এখানে কিন্তু আমার আউটপুটে কোনো ইনপুট দেওয়া লাগতেছে না, কারণ আমি কোনো সিএন ইউজ করিনি। বুঝা গেছে? তাহলে আমরা এই দুটো ফাংশন ওভারলোডিং এর एग्जांपल দেখলাম, যেখানে আমরা ক্লাস এবং অবজেক্টের ইস্যুগুলো বুঝতে পারলাম, পাশাপাশি একই সেম নেমের অবজেক্টগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা বুঝতে পারলাম। আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমাদের কালকের ক্লাসটা হচ্ছে 10টায়, আর হচ্ছে ক্লাস শেষে আমরা ক্লাস টেস্ট কুইজটা নিব, তাই তো? হ্যালো, জি স্যার। ওকে, থ্যাংক ইউ।